কি বলতে চাইছো তুমি কল্প? কেন, তুমি আজ রূপকের সাথে ঘোরাঘুরি করনি? আমি রূপকের সাথে ঘুরোঘুরি করেছি? বাট কি বলছো তুমি এসব? আমি বলছি না, তবে বলতে হচ্ছে। কি দেখে তুমি এমন কথা বলছো কল্প? রূপকের সাথে তোমার আজকের ছবি দেখে। রূপকের ফেসবুক আইডিতে গিয়ে দেখো, তোমার আর ওর কি সুন্দর একটা ফটো পোস্ট করেছে। ক্যাপশন ছিল মনের মানুষ। বলে তাচ্ছিল হাসলো কল্প। কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় পূর্বী। কল্পের ফোন কেটে ফেসবুকে ঢুকে রূপকের আইডি সার্চ করে কল্প যা বলেছে তাই ঠিক। কিন্তু রূপক কখন তার সাথে ছবি তোলো? ছবিতে দেখা যাচ্ছে পূর্বী আরেক দিকে তাকিয়ে আছে। পূর্বীর মুখের এক পাশ দেখা যাচ্ছে শুধু, আর রূপক তার দিকে তাকিয়ে একটা হাত উপরের দিকে, মানে রূপক পূর্বীকে না বলে সেলফি তুলেছে। রাগে শিরশির করতে থাকে পূর্বীর শরীর। তার শুধু বারবার কল্পের ফুপানোর শব্দ কানে বাজছে। ল্যাপটপ নিয়ে কল্পকে ভিডিও কল করে পূর্বী। কয়েক সেকেন্ডেই কল্প রিসিভ করে। স্ক্রিনে ভেসে ওঠে কল্পের লাল হয়ে যাওয়া বিষণ্ণ মুখ, যা দেখে পূর্বীর বুক ধক করে ওঠে। কল্প মলিন হেসে পূর্বীর দিকে তাকিয়ে আছে, যা দেখে পূর্বীর বুক কেঁপে ওঠে। এই গোলোমুলো বাচ্চার মতো দেখতে কল্পকে সে ভীষণ ভালোবাসে, শুধু প্রকাশ করে না। কল্পকে দেখে পূর্বীর কান্না পাচ্ছে। নিজেকে সামলিয়ে পূর্বী বলে, বোকাদের মতো কিছু না বুঝে কান্না করো কেন? ওই রূপক আমার সাথে ছবি কিভাবে তুলেছে আমি জানি না। তুমি ছবিতে দেখোনি আমি অন্যদিকে তাকিয়েছিলাম? দেখেছি। তাহলে তুমি শুধু শুধু কান্না করছো কেন? আর কখনো যেন অহেতুক কোনো বিষয় নিয়ে মন খারাপ বা কান্না করতে না দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি আমায় বিশ্বাস করো তো কল্প? নিজের চেয়েও বেশি। সেই বিশ্বাসটাই রেখো। আমি শুধু তোমার, পূর্বী শুধু তার জুনিয়র রাজকুমারের, আর কারো নয়। যাও ঘুমিয়ে পড়ো, পড়াশোনায় মন দাও। কোনো বেকার ছেলেকে আমি বিয়ে করব না। পড়াশোনা শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করো। আমার দায়িত্ব নিতে পারবে যেদিন, আমি বুঝবো সেদিনই তোমাকে বিয়ে করব। আমি জানি তোমার বাবার টাকা আছে, কিন্তু আমি সেটা চাই না। আমি আমার স্বামীর টাকায় খাবো, পরবো, সব আজেরা চিন্তা মাথা থেকে বের করে ফেলে দাও। গুড নাইট। কল্পের মুখে প্রাণ খোলা হাসি ফুটে ওঠে, যা দেখে পূর্বীও হাসে। সকাল 9:30টার কাছাকাছি সময় বন্ধুদের সাথে ক্যাম্পাসের মাঠে বসে আড্ডা দিচ্ছিল রূপক। সবাই মূলত পূর্বীকে নিয়ে আলোচনা করছে। রূপকের পোস্টটা সবাই দেখেছে, তা নিয়ে রূপককে কত শত কথা বলেছে। এক পর্যায়ে রূপকের বন্ধু বাদল বলল, আমার বিশ্বাস হচ্ছে না রূপক, তুই পূর্বের সাথে রিলেশনে আছিস। বাদলের পিঠে ঠাস করে একটা মেরে রূপক বলে, কখন বললাম আমরা রিলেশনে আছি? পিঠে হাত বুলাতে বুলাতে বাদল উত্তর দেয়, তাহলে ফেসবুকে পোস্ট দিলি কেন? বাঁকা হাসে রূপক। রূপকের হাসি দেখে সবাই ভুরু কুঁচকে তাকিয়ে রয়। শান সন্দেহর দৃষ্টি তাক করে বলে, সত্যি করে বলতো ব্যাপারটা কি? এবার শব্দ করে হাসে রূপক। হাসি থামিয়ে বলে, কাউকে জেলাসি ফিল করানোর জন্য এই পোস্টটা করেছিলাম। পূরবীকে কখনো আমি সেই নজরে দেখিনি, তবে ওর প্রথম ব্যবহার দেখে মুগ্ধ হয়ে বলেছিলাম আমার ওকে লাগবে, কিন্তু আসলে তো পূরবীকে আমি কখনো সেই নজরে দেখিনি। সন্দেহটা আরো প্রবল হয় শানের। সেভাবেই তাকিয়ে বলে, তুই কি কারো প্রেমে পড়েছিস? সোজা হয়ে বসে রূপক বলে, তোর কেন মনে হচ্ছে আমি কারো প্রেমে পড়েছি? না হলে কাকে জেলাস ফিল করানোর জন্য তুই ফেসবুকে পোস্ট করেছিস? ঠোঁট কামড়ে হেসে রূপক বলে, প্রেমে পড়িনি, পড়বো ভাব। ধরে নে দুজনকে জেলাস করানোর জন্য এই পোস্টটা করা। দুজনটা কে কে? একটা ছেলে আর একটা মেয়ে। বলেই হাসলো রূপক। শানের কাঁধে মাথা রেখে বাদল আহাজারি করে বলে, হায়, শেষ পর্যন্ত আমাদের বন্ধু কোনো ছেলের প্রেমে পড়লো যে ওই ছেলেকে জেলাস ফিল করানোর জন্য অন্য মেয়ের সাথে ফেসবুকে পোস্ট দিল। সত্যি করে বলো তো রূপক, তুই কি গো না মানে এভাবে তাকাস কেন? আমি তো সন্দেহ হলো তাই বললাম। ব্যাগ নিয়ে বাদলের মাথায় এলো পাথারি মারতে শুরু করলো রূপক। রাগে সহ্য হচ্ছে না তার। এরকম বন্ধু থাকলে কি শত্রু প্রয়োজন হয়? সব কয়টা হারামির দল। মিস্টার রূপক। কারোর সম্বোধনে থেমে যায় রূপক। রূপক সহ সবার দৃষ্টির সামনে দাঁড়ানো ব্যক্তিটির দিকে কলা ছেড়ে রূপক বলে, ইয়েস মিস্টার কল্প। কল্প মুচকি হেসে একটা কার্ড বাড়িয়ে দেয় রূপকের দিকে। ভুরু কুচকে যায় রূপকের। জিজ্ঞেস করে, কিসের কার্ড এটা মিস্টার কল্প? ঠোঁট প্রসারিত করে হেসে কল্প বলে, খুলে দেখুন না হয় কিসের কার্ড। রূপক দেরি না করে কার্ড খুলে পড়া শেষ করে রূপকের মুখে হাসি ফুটে ওঠে। রূপক বুঝতে পারল কল্প তাকে জেলাস ফিল করানোর জন্য কার্ডটা দিয়েছে। কি হলো,
মিস্টার রূপক কিছু তো বলুন, আসবেন তো আগামীকাল আমার আর পূরবীর এঙ্গেজমেন্টে? নিশ্চয়ই, কেন নয়? আমি কেন, আমার পুরো ফ্রেন্ড সার্কেল আসবো একসাথে। শত হোক আমার ওয়ান ফ্রেন্ড অনলি ক্রাশের এঙ্গেজমেন্ট বলে কথা। চোখ মুখ শক্ত করে কল্প বলে। তো সেই কথাই রইল, আমি কিন্তু কাল আপনার জন্য অপেক্ষা করব। বলে কল্প চলে গেল। কিছুক্ষণ পরেই পূর্বী ভার্সিটির গেট দিয়ে বাইক নিয়ে এন্ট্রি করলো। কল্প ও সূর্য বসা থেকে দাঁড়িয়ে যায়। কল্প বুকে হাত রেখে বলে, আমি শেষ ভাই। বলে পিছনের দিকে হেলে পড়ে যেতে নেই। সূর্য দুহাত দিয়ে কল্পকে ধরে রাখে। তার বন্ধু পাগল হয়ে যাচ্ছে না, এবার যত শীঘ্রই সম্ভব পূর্বী ও কল্পকে এক করতে হবে। যতই হোক সে তো তার বন্ধুর কষ্ট সহ্য করতে পারে না। কল্পকে সোজা করে সূর্য পূর্বীর সামনে এগিয়ে যায়। পূর্বী সূর্যকে দেখে বলে, কি? দাঁত কেলিয়ে হেসে সূর্য বলে। কেমন আছেন সিনিয়র ভাবি? ঠোঁট কামড়ে হাসি আটকিয়ে পূর্বী বলে, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনিও আপনার বন্ধু কেমন আছেন মিস্টার জুনিয়র দেবর? হাই। বলে পড়ে যাওয়ার ভান করে সূর্য। পূর্বী হেসে বলে, কি হলো? জুনিয়র দেব, সো কিউট নেই। বলে সূর্য হাসে। ততক্ষণও কল্প এগিয়ে এসে দাঁড়িয়েছে সূর্যের পাশে। নিজের পাশে কল্পকে দেখে কপট রাগ দেখিয়ে সূর্য বলে, আমার পাশে কি তোর? যা সিনিয়র ভাবির পাশে গিয়ে দাঁড়া। বিনা বাক্যে কল্প পূর্বীর গায়ে ঘেঁষে দাঁড়ায়। এক হাত দিয়ে পূর্বীকে জড়িয়ে ধরে সূর্যের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলে। সুন্দর লাগছে না? হাত দিয়ে দেখিয়ে সূর্য বলে। কিউট পাগল। এতক্ষণ নিশ্চুপ ছিল পূর্বী। জোরে শ্বাস নিয়ে বলে, তোমাদের ক্লাস নেই? আছে তো ভাবি, গল্প আপনার জন্য ওয়েট করছিল। আপনাকে দেখেছে, এখন ও ক্লাসে চলে যাবে। পূর্বী কল্পের দিকে তাকিয়ে বলে, যাও ক্লাসে যাও, এরকম পাগলামি করবে না কখনো। পাগলামি করার আরও টাইম পাবে, ক্লাস মিস গেলে আর পাবে না। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে কল্প বলে। যাচ্ছি। বলে পূর্বীর দিকে তাকিয়ে রয়। পূর্বী মুচকি হেসে কল্পের চুলে হাত বুলিয়ে বলে, যাও। প্রাপ্তির হাসি দিয়ে কল্প সূর্যকে নিয়ে চলে যায়। পূর্বী নিজের ক্লাসের দিকে হাঁটা ধরে। তখনই তার সামনে রূপক এসে দাঁড়ায়। রূপককে দেখে পূর্বীর পোস্টার কথা মনে পড়ে যায়। রাগী স্বরে বলে, আপনি আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন কেন মিস্টার রূপক? আরে সেটা তো তোমার ভালোর জন্যই করেছিলাম। এতে আমার কি ভালো হবে মিস্টার রূপক? কেন, দেখলে না কল্প জেলাস ফিল করলো? তো আরে জেলাস ফিল করছে তার মানে বুঝতে পারছো কল্প তোমাকে কতটা ভালোবাসে। শোনেন মিস্টার রূপক, আপনি পোস্টটা করে কল্পকে জেলাস ফিল করাতে চেয়েছেন। কল্প জেলাস হয়েছেও, কিন্তু তাতে লাভ কি হলো? বরং লস হলো। আমার কল্প চোখের পানি ঝরিয়েছে শুধুমাত্র আপনার কাল করা মিথ্যা পোস্টের জন্য। আমার প্রতি কল্পের ভালোবাসা বোঝার জন্য কোনো জেলাস ফিল করানোর প্রয়োজন নেই। আমি জানি কল্প আমাকে কতটুকু ভালোবাসে। প্রথমবার বলে আপনাকে ক্ষমা করে দিলাম। আপনার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারতো না। আমার কল্পের চোখের জলের মূল্য আমার কাছে অনেক। নেক্সট টাইম এমন কাজ কখনো করবেন না। বলে চলে গেল পূর্বী। রূপক সেই দিকেই তাকিয়ে বলে, বাপরে কত ভালোবাসা! উফ, আমাকেও কেউ যদি এমন করে ভালোবাসতো। আরে পোস্টটা তো রুষাকে জেলাস ফিল করানোর জন্য করলাম, কিন্তু এই রুষাও তো কোনো খবর নেই। রূপক তুই আর মেয়ে ফেলি না, ধুর। বলে রূপক প্রস্থান করে। বিকাল 5:30 ভার্সিটির পিছনের রাস্তায় দাঁড়িয়ে আছে রূপক ও রুষা। পূর্বীর টিম থেকে রুষাই রূপকের সাথে মিলে কাজ করবে। আজ ওরা দুজন মাদক দ্রব্য সেবন করা ছেলে মেয়েদের সাথে মেশার চেষ্টা করবে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন ছেলে মেয়েদের এদিকে এগিয়ে আসতে দেখা গেল। রূপক রুষাকে টেনে নিয়ে একটা গাছের পিছে লুকিয়ে পড়ল। ছেলে মেয়েগুলো গোল হয়ে বসলো। তারপর একে একে ড্রাগস বের করলো, সাথে সিরিজও আছে। ইনসুলিন নিবে মেবি। ওরা নিজ মনে সেগুলো সেবন করতে লাগলো। হা হয়ে আড়াল থেকে সেসব দেখতে লাগলো রূপক ও রুষা। আজ ওরা শুধু দেখবে, কাল থেকে মেশার চেষ্টা করবে, সাথে প্রোটেকশন নিয়ে আসবে যাতে এসব খেলে তাদের শরীরে প্রবেশ করতে না পারে। কি প্রোটেকশন নেবে সেটা এখনও ভাবা হয়নি, তবে যা করার পূর্বেই ব্যবস্থা করবে। আজ তাদের কাজ হলো শুধু ওদের পর্যবেক্ষণ করা ও দেখা। শুক্রবার সন্ধ্যা, পূর্বী ও কল্পের এঙ্গেজমেন্ট। পূর্বীকে পার্লার মেয়েরা সাজাচ্ছে। কল্প অনেক আগেই রেডি হয়েছে। সে আপাতত পার্টিতে উপস্থিত আছে। চারিদিকে চোখ বোলাচ্ছে, বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। কবে পূর্বীকে দেখতে পারবে কল্প? সব অতিথিরাও এসে পড়েছেন।
কল্পের বাবা কল্পের মাকে তাড়া দিলেন পূর্বীকে নিয়ে আসার জন্য। কথা না বাড়িয়ে পারু শেখ ও আনিকা খান সিঁড়ি দিয়ে উপরে পূর্বীর অবস্থানকৃত রুমে চলে গেলেন। কল্পে যেন তর সইছে না। আচমকা লাইট বন্ধ হয়ে গেল। কিছু সেকেন্ড পরে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা পূর্বীর উপরে লাইট পড়ল। সবার নজর পূর্বীর দিকেই। কল্পের উপরে লাইট ফেলা হলো। সিঁড়ির শেষ প্রান্তে আসতেই কল্প পূর্বীর দিকে হাত বাড়িয়ে দিল। লাইট গোল হয়ে তাদের দুজনের উপর পড়েছে। পূর্বী ও কল্প এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে আছে। কল্প পড়েছে হোয়াইট শার্ট ও কালো কোট, পূর্বী পড়েছে হোয়াইট গ্রাউন্ড, মাথায় দোপাট্টা লাগানো যা পিছনে পড়ে রয়েছে। তাছাড়াও মাথায় প্রিন্সেস মুকুট লাগানো যা আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। কল্প খেয়াল করে দেখল পূর্বীর চুল হাঁটুর নিচে। তার সিনিয়রের চুল যে এত লম্বা সে কখনো ভাবতেই পারেনি। পূর্বী সবসময় মস্ত বড় একটা খোপা করে বেঁধে রাখে, যার কারণে কেউ কখনো তার চুল দেখতে পায়নি। অনুষ্ঠানে ইয়াং ছেলেরা পূর্বীর এমন লাস্যময়ী রূপ দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার একটাই কথা, কল্প সৌভাগ্যবান। যারা পূর্বী কল্পের 3 বছরের সিনিয়র বলে কুটনামি করবে ভাবছিল, সেই মহিলাগণও পূর্বীর রূপ দেখে অবাক। পূর্বীর হাত ধরে এঙ্গেজমেন্ট স্টেজে নিয়ে বসালো কল্প। দুজন পাশাপাশি বসে একে অপরের দিকে তাকিয়ে আছে। কল্প ফিসফিস করে বলে, তোমার রূপ দেখে আমি ধন্য হয়ে গেলাম সিনিয়র। নিজেকে এলোমেলো লাগছে। পার্টির সবার প্রতি হিংসে হচ্ছে। সবাই তোমার দিকে তাকিয়ে আছে, সেটা আমার সহ্য হচ্ছে না। তুমি কথা দাও তোমার খোলা চুল আমি ছাড়া যেন আর কেউ না দেখতে পারে। তবে ঘরের মধ্যে খোলা চুল থাকতে পারো, সমস্যা নাই, কিন্তু কোনো অনুষ্ঠানে খোলা চুলে আসতে পারবে না, এমনকি আমাদের বিয়ে বা গায়ে হলুদেও না। কথা দাও সিনিয়র। পূর্বী এতক্ষণ খুব মনোযোগ দিয়ে কল্পের কথা শুনছিল। কল্পের প্রশ্নে হাসি মুখে উত্তর দিল, আমি এতদিন যখন অন্য কাউকে নিজের খোলা চুল দেখাইনি, তেমনি দেখাবোও না। আজ পার্লারের মেয়েরা বলেছিল খোলা চুলে সুন্দর লাগবে, তাই বাঁধিনি। আমি চাই আমার সব কিছু তোমার জন্য হোক। তুমি বলেছ, আমি শুনেছি, আর কিছু বলতে হবে না তোমায়। সিনিয়র পূরবী তার জুনিয়র কল্পের কথা কখনো ফেলতে পারবে না। জুনিয়র কল্পের একটু কষ্ট অনুভব হতে পারে এমন কাজ পূরবী কখনো করবে না। কল্প প্রাপ্তির হাসি আসে। তা দেখে পূর্বী নিজেও হেসে কল্পের হাত জড়িয়ে ধরে বসে রয়। কিছুক্ষণের মধ্যেই মাইক হাতে নিয়ে অনুষ্ঠান শুরু করা হলো। সব অ্যানাউন্সমেন্ট শেষ করে পারু শেখ ও কল্প পূর্বীকে আংটি পরাতে বলেন। পারু শেখ কল্পকে ধরে দাঁড় করালেন। আনিকা খান পূর্বীকে ধরে কল্পের মুখোমুখি দাঁড় করালেন। ফায়াদ শেখ ও আজমিন খান দুজনের দিকে 2টা বক্স বাড়িয়ে দিলেন। কল্প বক্সটা খুলে আংটি হাতে নেয়। মুহূর্তের মধ্যেই সবার মধ্যে কানাঘোষা শুরু হয়ে যায়। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও কল্প কেন নিজের হবু বউকে কম দামি ছোট ডায়মন্ডের রিং পরাচ্ছে? কারোর কথাই কান্না দিয়ে কল্প পূর্বীর হাতে রিং পরিয়ে দেয়। পূর্বীও বক্স খুলে সোনার আংটি বের করে কল্পকে পরিয়ে দেয়। মাইক হাতে নিয়ে রূপক বলে, অ্যাটেনশন অ্যাটেনশন গাইস, আপনাদের সবার আদরের কল্প নিজের টাকায় তার হবু বউয়ের এঙ্গেজমেন্টের রিং কিনেছে। পূরবীও নিজের টাকায় কল্পের জন্য এঙ্গেজমেন্ট রিং কিনেছে। তারা তাদের বাবা বা মায়ের অথবা বন্ধু বান্ধবদের কোনো টাকা নেয়নি। ওদের ইচ্ছে ছিল প্রথম শুরুটা নিজেদের টাকায় কিছু দিয়ে শুরু করতে। আর আমি এগুলো কিভাবে জানলাম? আমাকে আঙ্কেল বলেছেন, মানে কল্পের বাবা। সবাই কল্প পূরবীর জন্য দোয়া করবেন। এখন আপনারা খাওয়া দাওয়ায় মন দিন, রাত তো অনেক হচ্ছে, সবাইকে তো নিজ নিজ বাড়িতে যেতে হবে, তাই না? ধন্যবাদ। কল্প অবাক হয়ে রূপকের দিকে তাকিয়ে আছে। রূপক কল্পের পাশে বসে বলে, কি অবাক হলে? আরে এত অবাক হওয়ার কি আছে? আমি তো তোমার বন্ধুর মতোই। তোমাদের দুজনের অনেক অনেক শুভেচ্ছা। এগিয়ে যাও তোমরা। সিনিয়র ভাবি, সূর্যের ডাকে মাথা তুলে সামনে তাকালো পূর্বী। সূর্য বলে, সিনিয়র ভাবি তোমার কোনো ফ্রেন্ডস আসেনি পার্টিতে? কল্প বুড়ো কুচকে জিজ্ঞেস করে। সেটা জেনে তুই কি করবি? সূর্য নাকমুখ কুচকে বলে, কেন তুই জানিস না? আমি সিনিয়র ভাবিকে বলেছিলাম তার কোনো ফ্রেন্ডের সাথে সেটিং করিয়ে দিতে। আমিও তোর মতো সিনিয়র বিয়ে করব। পূর্বী বলে। ফ্রেন্ডের মতোই শুভাকাঙ্ক্ষী আছে রুষা যে। পূর্বীকে আর বলতে না দিয়ে সূর্য বলে, রোষা, নাইস নেম, এর সাথে সেটিং করিয়ে দাও। কল্পের পাশে বসা রূপক ফুঁসে উঠে বলে, খবরদার আমার সিনিয়র রুষা জানের দিকে হাত বাড়াবে না।
ও শুধু আমার সিনিয়র বউ। কপাল চাপড়ে সূর্য বলে। সিঙ্গেল কেউই নেই সিনিয়র ভাবি? পূর্বী স্মিত হেসে বলে। আছে তো, তবে ওদের কেউ পার্টিতে আসেনি, তবে বিয়েতে আসবে। তুমি চিন্তা করো না, তোমাকে সিনিয়র বউ আমি এমনিতেই খুঁজে দেব। হাজার হোক আমার ওয়ান অ্যান্ড অনলি জুনিয়র দেবর বলে কথা। ও থ্যাংক ইউ সিনিয়র ভাবি। সূর্যের বাচ্চামো দেখে সবাই হেসে দিল। ওদের হাসতে দেখে সূর্য হাসতে লাগলো। আনিকা খান এসে পূর্বীকে দাঁড় করালেন, কল্পের দিকে তাকিয়ে বলেন, তোমার বন্ধুদের নিয়েও আসো। সবাই আনিকা খানের পিছু পিছু যায়। আনিকা খান পূর্বীকে একটা চেয়ার টেনে বসিয়ে দিলেন। কল্পকে পূর্বীর পাশের চেয়ারে বসতে বললেন। কল্প বিনা বাক্যে বসে গেল। সূর্য ও রূপকে কল্পের পাশে দুইটাতে বসতে বললেন। সবার প্লেটে খাবার দিলেন। সবাই খাবার খেতে শুরু করলো, কিন্তু পূর্বী খেতে পারছে না। অস্বস্তি হচ্ছে তার। হাতের ব্রেসলাইট বারবার সামনে চলে আসছে। কল্প এতক্ষণ পূর্বীকে খেয়াল করেছিল। নিজের প্লেটের খাবার হাতে নিয়ে পূর্বীর মুখের সামনে ধরল। পূর্বী কোনো কথা না বলেই মুচকি হেসে খেয়ে নিল। কল্প নিজের প্লেটের সব খাবার পূর্বীকে খাইয়েছে। পূর্বীর প্লেটের খাবার নিজে খাচ্ছে এখন। খাওয়া শেষ হলেও পূর্বী বসে আছে। এতক্ষণ এসব দেখছিল আর মিটমিট করে হাঁটছিল সূর্য ও রূপক। হঠাৎ দুজন সস্বরে বলে ওঠে, আজ একটা সিনিয়র লাভ বাট নেই বলে। কল্প খেতে খেতেই উত্তর দিল, পেয়ে যাবি, আমার সিনিয়র বউ তো তোদের বলেছেই খুঁজে দিবে, নো টেনশন। সূর্য পূর্বীর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলে। সিনিয়র ভাবি? পূর্বী সূর্যের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। সূর্য আবারও দাঁত কেলিয়ে বলে, সিনিয়র ভাবি। এবার রূপকও তাল মিলিয়ে বলে, পুরবি থুরি সিনিয়র ভাবি। এবার রূপকও সূর্য একসাথে বলে, সিনিয়র ভাবি। বলেই দুজন হাসতে শুরু করে। পূর্বী এতক্ষণ লজ্জা না পেলেও এবার পাচ্ছে। সে বুঝতে পারছে এরা তার সাথে মজা করছে। কল্পের খাওয়া শেষ ততক্ষণে সূর্য ও রূপকের দিকে তাকিয়ে বলে, খবরদার আমার বউকে ডিস্টার্ব করবি না, জানে মেরে দিব একদম। সূর্য ও রূপক কিছু না বলে আবারও হাসতে শুরু করে, যা দেখে পূর্বী লজ্জা পায়। কল্প হেসে পূর্বীর এক হাত জড়িয়ে ধরে তাকিয়ে থাকে। চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। পাশের কোনো মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। রূপক ও রুষা প্রায় আধা ঘন্টা ধরে গাছের পিছনে লুকিয়ে আছে, কিন্তু আজ কারোর আসার খবর নেই। অতিষ্ঠ হয়ে রূপক বলে, আজ কি এরা কেউ আসবে না? আর কত অপেক্ষা করব? রুক্ষ গলায় রুষা বলে, এত অধৈর্য হলে চলবে? ওরা এসে পড়বে। ওরা না আসা পর্যন্ত আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। আর আমার শরীরে মশা উঠছে কেন? আপনি মশা মারতে মনোযোগ দিন, ওরা আসলে আমি আপনাকে বলবো। রুষার কথা শুনে রূপক আবারও মশা তাড়াতে থাকে। রুষা আবারও রাস্তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই কারোর হেঁটে আসার আওয়াজ কানে আসে রুষার। ফিসফিস করে রূপককে বলে, ওরা এসে গেছে, তাড়াতাড়ি লুকোতে হবে। রুষার বলতে দেরি, রূপকের লুকাতে দেরি নেই। রুষার হাত ধরে টেনে বড় একটা গাছের পিছনে গিয়ে লুকায়। আগে যেটার পিছনে ছিল ওটার পিছনে কেউ তাকালে ধরা পড়ার ভয় ছিল। একদল ছেলে মেয়ে রাস্তায় বসে নেশায় মত্ত হয়েছে। একজন আরেকজনকে কি যেন বলছে আর হাসছে। এসব দেখে নাকমুখ কুঁচকে যায় রুষার। মেয়েরা এত বেহায়া হয় কি করে? অবশ্য এসব ছেলে মেয়েদের জন্য এমন করা কমন। এরা বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। রুষা ও রূপক মুখের ভিতরে গলার মাঝামাঝি একটি প্লাস্টিকের মাস্ক পরে নেয়। এটি পরার কারণ হলো এসব নেশার দ্রব্য যদি তাদের সেবন করতে হয় তাহলে যেন ভিতরে না যায়। পরবর্তীতে তারা এটা বের করে সব ফেলে দিবে। রূপক ও রুষা একজন আরেকজনের দিকে তাকিয়ে গাছের পেছন থেকে বের হয়ে আসে। নেশায় মত্ত থাকা ছেলে মেয়েদের দিকে এগিয়ে যায়। নিজেদের আশেপাশে অন্য কারোর অস্তিত্ব অনুভব করতেই ছেলে মেয়েগুলো চারিদিকে চোখ বুলায়। রুষা ও রূপককে তাদের দিকে এগিয়ে আসতে দেখে তারা ভয় পেয়ে যায়। পাছে যদি এরা আইনের কোনো লোক হয়, তাদের যদি ধরে নিয়ে যায়। যে ছেলেটি প্রথম ওদের দেখেছে সে বাকিদের বলে এইসব। সবাই ভয় পেয়ে দৌড়ানোর প্রস্তুতি নেই। এরা দৌড় দিবে তার আগে রুষা ও রূপক ওদের সামনে এসে দাঁড়ায়। ছেলে মেয়েগুলো ভয় পেয়ে রূপক ও রুষার দিকে তাকিয়ে আছে। গলা ঝেড়ে রূপক বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা তোমাদের শত্রু নই, আমরা তোমাদের বন্ধু। আমি রূপক আর ও হলো আমার বান্ধবী রুষা। তোমরা কে? একে একে ছেলে মেয়েগুলো নিজেদের পরিচয় দিতে শুরু করে। একজন বলে, আমি নোমান। আরেকজন বলে, আমি কাজল। আমি সাকিব। আমি নুয়াস।
আমি রিনিয়া। রূপক মুচকি হেসে বলে। সবার নামই সুন্দর। আমাদের বন্ধু হবে তোমরা? ছেলে মেয়েগুলো একে অপরের মুখ চাওচাই করে। তারপর রূপকের দিকে তাকিয়ে কাজল বলে, ও শিওর, কেন নয়, আমরা আজ থেকে বন্ধু। সাকিব রুষার দিকে তাকিয়ে হালকা হেসে বলে, তুমি কিন্তু দেখতে খুবই সেক্সি ও হট। আমার বেড পার্টনার হবে রুষা ডার্লিং। কটমট করে রুষা সাকিবের দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে। এরা কত বাজে হতে পারে তার ধারণা এখনই পেয়ে গেল সে। রাগে ঘৃণায় রুষার চোখে পানি টলমল করতে লাগলো। এদিকে রূপকের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তার সামনে তারই ভালোবাসার মানুষকে কেউ এসব বলছে, অথচ সে কিছুই করতে পারছে না। মনে মনে রূপক কিছু একটা ভেবেই বাঁকা হাসে। তারপর সাকিবের কাজ জড়িয়ে ধরে বলে, কেন নয়, আমরা সবাই এনজয় করব। তার আগে চলো সবাই ড্রাগস সেবন করি। আমরা তো তোমাদের বন্ধু, আমাদের ভাগ দিবে না? নুহাস বলে, কেন নয়, তবে আজ আমরা তোমাদের দিব, কিন্তু এরপর থেকে তোমরা নিজেরাই কিনে নেবে। মাথা নাড়িয়ে রূপক বলে। অবশ্যই। কাজল মেয়েটি রূপকের গালে এক আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, ও বেবি, তুমি দেখতে যা না, আমার তো এখানেই সব করতে ইচ্ছা করছে। তবে ব্যাপার না, আমার খুব শীঘ্রই কাজ শুরু করব, মজা করব, তাই না বেবি? ঘৃণায় রূপকের বমি পেয়ে গেল, কিন্তু এখন কিছুতেই বমি করা যাবে না। এদের সাথে তাল মিলাতে হবে। রূপক কিছু না বলে শুধু একটু হাসলো। এতে যেন মেয়েটি প্রশ্রয় পেল। ঠোঁট গোল করে রূপকের ঠোঁটের দিকে এগিয়ে আসে। তৎক্ষণাৎ রূপক তার ঠোঁট ঢেকে ফেলে, যার কারণে মেয়েটি ঠোঁট রূপকের হাতের একটা আঙ্গুল স্পর্শ করে। মেয়েটি যেন এমনটি আশা করেনি, ন্যাকামি করে বলে, ও বেবি, এটা কি করলে? রূপক তার আঙ্গুল ঘষতে ঘষতে বলল, এখন কিছু হবে না, আগে আমরা ড্রাগ সেবন করব, নেশা করে তারপর সব করব, এটাই মজা পাবো বেশি। মেয়েটি শরীর দুলিয়ে হেসে বলে, ওহ বেবি, ইজার জিনিয়াস, চলো আমরা তাড়াতাড়ি এগুলো সেবন করব, আমার দেরি সহ্য হচ্ছে না। রুষার চোখে বিস্ময়। এ ছেলে এত অভিনয় করতে পারে কি করে, দেখে কেউ বুঝতে পারবে না। রূপক মেয়েটি থেকে সরে এসে রুষার হাত ধরে রুষার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। তারাও ড্রাগস খেতে থাকে, তবে সেটা তাদের ভিতরে প্রবেশ করতে পারে না, শুধু জিহ্বাতেই লেগে থাকবে। এতে একটু হলেও নেশা হবে তাদের, কিন্তু কিছু করেনি। এর অ্যান্টিবায়োটিক আছে, কাজ শেষ করেই সেটা নিবে তারা। খাওয়ার পর ছেলে মেয়েগুলো একে অপরের সাথে গা ঘেঁষে কথা বলতে থাকে। একটা মেয়ে আরেকটা ছেলের সাথে ঘনিষ্ঠ হতে থাকে, যা দেখে রূপক রুষাকে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর ওদের দিকে তাকিয়ে বলে, আজ আমরা তাহলে যাই, কাল আবারও দেখা হবে, বাই গাইস। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রূপক রুষার হাত ধরে গটগট করে প্রস্থান করে। অন্য রাস্তার মোড়ে পূর্বী সহ ওর টিমের অফিসাররা দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে। রূপক ও রুষার আসতে দেখেই পূর্বী নিয়াজকে বলে, নিয়াজ, পানির বোতল বের করুন তাড়াতাড়ি। জেসি, অ্যান্টিবায়োটিক বের করো, কুইক। রূপক পূর্বীদের কাছে এসে দাঁড়ায়। রুষার হাত ছেড়ে দিয়ে মুখের ভেতর থেকে মাস্ক বের করে, তারপর হড়বড়িয়ে বমি করে দেয়। রুষাও মাস্ক খুলে হড়বড়িয়ে বমি করতে শুরু করে। নিয়াজ রূপককে ধরে পানি খাওয়ায়, তারপর অ্যান্টিবায়োটিক খাইয়ে দেয়, যা ওদের মুখ থেকে ড্রাগসের স্বাদ বের করে দিবে। জেসি ও রুষাকে পানি খাইয়ে অ্যান্টিবায়োটিক খাইয়ে দেয়। রূপক একটু জিরিয়ে নিয়ে নিয়াজকে বলে হাতে পানি ঢালে। নিয়াজ রূপকের কথা মতো পানি ঢালতে শুরু করে। রূপক হাত ঘষতে ঘষতে লাল করে দিচ্ছে, চামড়া উঠে যাবে অবস্থা। বিশেষ করে ওই আঙ্গুলের অবস্থাটা খারাপ, চামড়া তুলে তারপরেই থেমেছে। রুষা অবাক হয়ে রূপকের দিকে তাকিয়ে আছে। ছেলেটা এমন পাগলামি করছে কেন? পরক্ষণেই মনে হলো ওই মেয়েটি রূপকের হাতে ঠোঁট লাগিয়েছিল। সব কিছু শেষ করে সবাই একটা রেস্টুরেন্টে যায়। সেখানে খাওয়া দাওয়া করে যে যার বাসার দিকে চলে যায়। রুষা রূপকের বাইকে করে যাচ্ছে। হঠাৎ একটা নির্জন জায়গায় রূপক বাইক থামিয়ে নেমে দাঁড়ায়। রুষা অবাক হয়ে নিজেও নেমে দাঁড়ায়। রূপক রুষার দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, এখানে কয়েকটা চুমু খাও তো রুষা। রুষার মুখ বিস্ময়ে হাঁ হয়ে যায়। রুষার মুখ দেখে রূপক বলে, যদি চুমু না দাও তাহলে হাতের আঙুল ব্যান্ডেজ করব না। রুষা কি করবে ভেবে পেল না। চারিদিকে একবার চোখ বুলিয়ে ফট করে রূপকের আঙ্গুলে বিরতিহীনভাবে দুটো চুমু খায়। লজ্জায় রুষা ফিরে যায়। তা দেখে রূপক মুচকি হেসে বাইক স্টার্ট দিয়ে বলে, তাড়াতাড়ি উঠে বসো, দেরি হয়ে যাচ্ছে।
রুষা বিনা বাক্যে উঠে বসে। আবারও বাইক চলতে শুরু করে রাতের নিস্তব্ধ রাস্তা দিয়ে। ভোর 5:30 বাজে। জায়নামাজে বসে আছেন রাহিলা বেগম। পাশের মসজিদ থেকে আজান ভেসে আসছে। আজান কানে আসতেই নামাজে দাঁড়িয়ে যান তিনি। নামাজ শেষ করে তসবি নিয়েই জায়নামাজে বসে থাকেন। দরজায় ঠকঠক আওয়াজে দরজার দিকে তাকান রাহিলা। এই সময় তো কারোর আসার কথা না। কে এলো? রাহিলা বেগম তসবি হাতে নিয়েই উঠে বসলেন। দরজার সামনে দাঁড়িয়ে বললেন, কে? ওপাশ থেকে ভেসে এলো রূপকের ক্লান্ত স্বর। মা, আমি রূপক, দরজা খুলো মা। রাহিলা বেগম দরজা খুলে দিলেন। রূপক মাকে সালাম দিল। রাহিলা বেগম উত্তর দিয়ে রূপককে জড়িয়ে ধরলেন। রূপকও পরম আবেশে মায়ের বুকে মুখ লুকালো। দরজা বন্ধ করে রূপকের কাঁধ জড়িয়ে ধরে বিছানায় বসেন রাহিলা বেগম। রূপক মাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে। রূপকের মাথায় হাত বুলিয়ে দিয়ে রাহিলা বলেন, ভালো করেছিস, আমারও তোকে খুব মনে পড়ছে। তোদের কাজের কি খবর? তুমি চিন্তা করো না মা, আমরা খুব শিগগিরই সব খুঁজে বের করব। মেন কালপিট কে তা বের করে আমার ভাইকে ঠিকই বের করে আনবো। তারপর আমি, তুমি, বাবা ও ভাইরা মিলে একসাথে সুখী পরিবার হব। আর ওই রামিম হাওলাদারকে আমি কখনো ক্ষমা করব না। ওনার জন্য আমি এতদিন মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম। তুমি থাকতেও আমাকে এটা ভেবে বাঁচতে হয়েছিল আমার মা। আর কিছু বলতে পারল না রূপক। রাহিলা বেগমকে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। রাহিলা বেগম নিজের চোখের পানি মুছিয়ে রূপকের চোখের পানি মুছিয়ে দেন। রূপক কান্না থামিয়ে আবারও বলে, বাবা এখনো তোমাকে ভালোবাসে মা। তোমার ছবির দিকে তাকিয়ে চোখে জল ঝরায়। আমি দেখতাম, তবে রাগ হতো, কারণ দাদু আমাদের তোমার সম্পর্কে ভুল কথা বলেছিলেন। কিন্তু এখন বাবার এসব দেখলে আমার খুবই খারাপ লাগে। আমার বাবা কত কষ্ট পাচ্ছেন। আচ্ছা মা, আমি কি বাবাকে তোমার কথা বলে দিব? বাবাকে আর কষ্ট পেতে দেখতে পারছি না আমি। বলেই দিই মা বাবাকে সব। রাহেলা বেগম কি বলবেন ভেবে পেলেন না। তবে নিজের স্বামীর কষ্টের কথা ভেবে সিদ্ধান্ত নিলেন তাকে সব জানাবেন। রাহিলা বেগম রূপকের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর বাবাকে নিয়ে আসিস, আমি নিজে তাকে সব বলবো। মুচকি হেসে রূপক বলে, সকাল হলে নিয়ে আসবো মা, বাবাকে সারপ্রাইজ দেব। আচ্ছা দিস, এখন চল খাবি। রাহিলা বেগম ভাত ও ডাল নিয়ে আসলেন রূপকের জন্য। রূপক বায়না ধরল মায়ের হাতে খাবে। রাহিলা বেগম স্মিত হেসে রূপককে খাইয়ে দিতে লাগলেন। রূপক খাওয়া শেষে মাকে আরও ভাত ও ডাল আনতে বলল। রাহিলা বেগম বিনা বাক্যই নিয়ে আসলেন। ভাতের থালা নিয়ে রূপক নিজের হাতে মাকে খাইয়ে দিতে লাগলো। রাহিলা বেগমের চোখে অশ্রুরা ভিড় জমালো। তার মনে হলো তার রাইসুর না জানি কি খাচ্ছে অন্ধকার জেলে। গলা দিয়ে ভাত নামতে চায়নি তার, কিন্তু রূপকের কথা ভেবে অনেক কষ্টে খেয়ে নিলেন। খাওয়া শেষ করে রূপক মাকে বলে বেরিয়ে যায়। উদ্দেশ্য তার বাবাকে নিয়ে আসা। আজ সে তার বাবাকে বিগ সারপ্রাইজ দিবে। আচ্ছা, তার বাবা মাকে দেখে কি করবে? সে কি থমকে যাবে? কথাগুলো ভেবেই রূপকের মন নেচে ওঠে। মোবাইল বের করে কল করে রাকিব হাওলাদারের নাম্বারে। রাকিব হাওলাদার অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন। বয়স বাড়ছে কিন্তু কাজ কমছে না। রূপকের পড়াশোনা শেষ হলে তাকে সব বুঝিয়ে দিয়ে তিনি অবসর নেবেন সব কিছু থেকে। ভাবনার মাঝেই ফোন বেজে ওঠে তার। রূপকের নাম্বার দেখে বুড়ো কুচকান। রূপক তো বাসায় থাকবে এই সময়, হঠাৎ তাকে ফোন দিল কেন? ভাবতে ভাবতেই ফোন রিসিভ করলেন। কিছু বলতে না দিয়েই ওপাশ থেকে রূপক ভীতু কণ্ঠে বলে, বাবা, বাবা আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে বাঁচাও বাবা। চমকে যান রাকিব হাওলাদার। তার বেঁচে থাকার একমাত্র কারণ তার ছেলে রূপক। এত আদরের ছেলে বিপদ হয়েছে শুনে বুক ধকধক করতে লাগলো তার। শ্বাস নিতে কষ্ট হচ্ছে অনুভব করলেন। পাশে থাকা টি টেবিল থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে ঢকঢক করে পান করলেন। ভয়ত কণ্ঠে বলেন, কি হয়েছে রূপক সোনা, তুমি ঠিক আছো তো বাবা? বাবাকে বলো কি হয়েছে রূপক, ভয় পেও না। তুমি যেখানে আছো আমাকে নাম বলো, আমি আসছি এখনই, মানিক আমার। রূপক আবারও ভয়ত কণ্ঠে রাহিলা বেগমের বাসার ঠিকানা দিয়ে দেন। রাকিব হাওলাদার বলেন, তুমি ভয় পাবে না সোনা, বাবা আসছে, তোমার কিছু হবে না। রাকিব হাওলাদার ফোনে কথা বলতে বলতে গাড়ি বের করেছেন। রূপক ফোন কেটে দিয়েছে। ততক্ষণে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে রাকিব হাওলাদার ছুটলেন রূপকের বলার ঠিকানায়। এদিকে রূপক হাসছে। সে তার বাবার খুব আদরের, তা সে জানে।
এটাও জানে তার বাবা যখন জানতে পারবেন সে সারপ্রাইজ দেওয়ার জন্য মিথ্যা বলে তাকে এখানে এনেছে, তাও রূপকের বিপদের কথা বলে, তাহলে তিনি রূপককে আস্ত রাখবেন না। বাবা থাপ্পড় খেলে খাবে, কিন্তু বাবাকে সারপ্রাইজ দিবেই, এটাই রূপকের একমাত্র ইচ্ছে। পাশের বাজার থেকে কিছু জিনিস কিনে রূপক ঘরের ভিতরে ঢুকে রাহেলা বেগমকে বলল, মা, তোমার হাতের পায়েস খেতে ইচ্ছে করছে, এখন নাও, সব নিয়ে এসেছি। রাহেলা বেগম রূপকের কপালে চুমু দিয়ে সব নিয়ে রান্নাঘরে যান। মাটির চুলায় পায়েস রান্না করতে থাকেন। রাকিব হাওলাদার রূপকের দেওয়ার ঠিকানায় পৌঁছে আবারও ফোন দেন রূপককে। রূপক ফোন রিসিভ করে বলে, বাবা, ওই যে একটা মাটি ও সিমেন্টের ঘর দেখতে পাচ্ছ, ওটাতেই আমি আছি, তোমার হাতের বাম দিকে দেখো। বলে রূপক ফোন কেটে দেয়। মায়ের কাছে গিয়ে বলে, মা, একটু বিছনায় গিয়ে রেস্ট নাও, আমি দেখছি, সব তো দেওয়া শেষ, আর একটু পরে নামিয়ে নিব। রাহেলা বেগম মানা করলেও রূপক শুনল না। বাধ্য হয়ে রাহেলা বেগম বিছানায় এসে বসলেন। আর তখনই দরজায় কারোর করাঘাতের শব্দ হয়। এ সময় কে আসতে পারে ভেবে পাচ্ছেন না রাহেলা বেগম। তার ভাবনার মাঝেই আবারও দরজায় কেউ আঘাত করে। বিছানা থেকে নেমে দরজা খুলে দেন তিনি। দরজা খুলতেই রাকিব হাওলাদার হুড়মুড় করে ভিতরে প্রবেশ করেন। সামনে তাকিয়ে তার পৃথিবী থমকে যায়। রাহেলা বেগম অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছেন নিজের অর্ধাঙ্গের দিকে। সব কিছু ছাড়িয়ে রাকিব হাওলাদার জ্ঞান হারান, ঢলে পড়েন রাহেলা বেগমের উপরে। রাহেলা বেগম চিৎকার করে রূপককে ডাকেন। রূপক বাবার অবস্থা দেখে তাড়াতাড়ি করে তাকে বিছানায় শুয়ে দেয়। তার বাবা এত বড় সারপ্রাইজ নিতে পারেনি, তাই জ্ঞান হারিয়েছেন। তা বুঝতে সময় লাগলো না রূপকের। মাকে চিন্তা করতে বারণ করলো রূপক, কিন্তু রাহেলা বেগম তো সেই থেকে কেঁদে যাচ্ছেন। মানুষটার কি হলো তাই চিন্তা করছেন তিনি। রূপক বাবার চোখে মুখে পানি ছিটিয়ে দিল। কিছু সেকেন্ড পরই রাকিব হাওলাদার পিটপিট করে চোখ মেলে তাকালেন। এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রাহেলা বেগমের দিকে। রাহেলা বেগম জিজ্ঞেস করে যাচ্ছেন, আপনি ঠিক আছেন তো? কিন্তু তার রাকিব হাওলাদার কানে ঢুকছে না। রূপকের মনে হলো এখন বাবা মাকে একা ছেড়ে দেওয়াই উচিত, তাই সে রান্নাঘরে চলে গেল। স্তব্ধ হয়ে বসে আছেন রাকিব হাওলাদার। নিজের বাবার সব কর্মকাণ্ড জেনে রাগ হচ্ছে তার, সাথে বাবার প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছে। বাবা নামক মানুষটার জন্য সে এতদিন নিজের প্রিয়তমার থেকে দূরে ছিলেন। তার এক সন্তান বাবা ছাড়া বড় হয়েছে, আরেক সন্তান মা ছাড়া বড় হয়েছে, এক সন্তান জেলে আছে। আজ যদি তার ছেলেটা তার সাথে থাকতো, তারা চারজন মিলে যদি সুখে সংসার করতে পারত, তাহলে তার এক সন্তানের জীবন এমন হতো না। শক্ত মনের রাকিব আচমকা সামনে বসা রাহেলাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। স্বামীর আলিঙ্গন এতদিন পরে পেয়ে রাহেলা বেগমের যেন শরীর মন সিক্ত হয়। আবেশে স্বামীকে জড়িয়ে ধরে তিনিও চোখের পানি ঝরাতে থাকেন। রান্নাঘরের দরজার পিছনে দাঁড়িয়ে আছে রূপক, তার চোখেও পানি। চোখের পানি মুছে রূপক দরজার সামনে থেকে চলে গেল। বাবা মাকে একান্ত সময় কাটানোর সুযোগ দেওয়া উচিত, সে বরং এখন পায়েস নাড়াচাড়া করুক। আর কত কাঁদবেন, এবার তো থামুন, না হলে রূপ আছে। রাকিব কান্না থামেলেন, তবে প্রিয়তমার স্ত্রীকে ছাড়লেন না। দুই হাতে রাহেলার মুখ ধরে সারা মুখে অনবরত চুমু খেলেন। রাহেলা বেগম ভাবছেন তিনি বড়ই ভাগ্যবতী, না হলে কি এমন স্বামী পান? অন্য কেউ হলে হয়তো বিয়ে করে নতুন সংসার করত, কিন্তু তার স্বামী তার অপেক্ষায় দিন গুনেছেন, এখনো এত ভালোবাসেন। খুশিতে রাহেলা বেগমের চোখে আবারও অশ্রুরা ভিড় জমালো, কিন্তু তিনি তা ঝরতে দিলেন না। রাকিব হাওলাদারকে জড়িয়ে ধরে বসে থাকলেন কিছু সময়। রূপকের কথা মাথায় আসতেই নিজে ছাড়িয়ে নিলেন। রাকিব হাওলাদার ভুরকুচকে তাকালেন, বিনিময়ে রাহেলা ইশারা করে রান্নাঘর দেখালেন। রাকিব বিছানা থেকে নেমে রাহেলাকে সাথে নিয়ে রান্নাঘরে আসলেন। রূপক তখন গুনগুন করে গান গাইছিল আর পায়েস নাড়াচাড়া করছিল। রাকিব হাওলাদার গিয়ে রূপকের কান টেনে ধরেন। ব্যথায় কুকিয়ে ওঠে দাঁড়ায় রূপক, বারবার বলতে থাকে, বাবা কান ছাড়ো, ব্যথা পাচ্ছি। কিন্তু রাকিব হাওলাদার ছাড়লেন না, কান আরো শক্ত করে ধরে বললেন, বাদর ছেলে, বাবাকে একটুর জন্য হার্ট ফেল করে মেরে ফেলতে কেউ এভাবে সারপ্রাইজ দেয় নাকি? তুমি জানো তোমার বিপদের কথা শুনে আমার কি অবস্থা হয়েছিল? আমার শরীর প্রচণ্ড কাঁপছিল, অনেক কষ্টে গাড়ি চালিয়ে এ পর্যন্ত এসেছিলাম। রূপক কান্না কানা মুখ করে বলে, সরি বাবা, আর এমন করব না, এবারের মতো মাফ করে দাও, কান ছেড়ে দাও প্লিজ, না হলে তোমার বৌমা আমাকে কান ছেড়া বাঁদর বলবে তো। কান ছেড়ে দিতে অবাক হয়ে রাকিব হাওলাদার বলেন, আমার বৌমা? রূপক দাঁত কেলিয়ে হেসে বলে, হ্যাঁ, তোমার বৌমা, মানে আমার ভবিষ্যৎ বউ।
আমার কান যদি ছিঁড়ে যায় তখন তো সেই এমন কথা বলবেই, তাই না? তাই তো তোমাকে বলছিলাম কান ছেড়ে দিতে। রাকিব হাওলাদার ও রাহেলা বেগম একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠেন। রূপক দুজনকে জড়িয়ে ধরে নিজেও হাসে। রাহেলা বেগম তড়িৎ গতিতে নিজেকে ছাড়িয়ে পায়েস চুলা থেকে নামিয়ে নেন। এতক্ষণ কারোরই এদিকে খেয়াল ছিল না। রাকিব হাওলাদারও রূপককে বলেন বিছানায় গিয়ে বসতে। তিনি পায়েস নিয়ে আসছেন। তিনজন মিলে পায়েস খেয়ে নিলেন। খাওয়া শেষে রাহেলা বেগম একটা টিফিনে করে পায়েস নিয়ে রূপকের হাতে ধরে বলেন, চল রাইসুকে দেখে আসি, তোর বাবাও ওকে দেখবেন বলেছেন। রূপক মাথা নাড়িয়ে মায়ের হাত থেকে টিফিন বক্স নিয়ে নেয়। রাকিব হাওলাদার এখন সুস্থ হয়। তিনি রাহেলা বেগমকে নিয়ে গাড়িতে করে চলে যান। রূপক নিয়াজের সাথে কথা বলে সব ঠিক করে বাইক স্টার্ট করে সেও রওনা দেয়। রিমান্ডে অন্ধকারে জেলে বসে আছে রাইসুর। তার সাথে আরও অনেক ছেলেমেয়ে আছে যারা ওর সাথেই ধরা পড়েছিল। সবাই নিজেদের মধ্যে কথা বলছে। শুধু রাইসুরি এক কোণেই বসে আছে মাথা নিচু করে। সামনে তার সকালের খাবার পড়ে আছে। রাইসুর মাকে নিয়ে টানাপোড়েনের দিন পার করলেও সে কখনো এমন শক্ত রুটি খায়নি, কখনো এমন ভাজি খায়নি। পেটেও খিদে পেয়েছে, কিন্তু গলা দিয়ে এসব নামবে না তাই ফেলে রেখেছে। এমনই হয় সব সময়, কিন্তু যখন একেবারেই সহ্য করতে পারে না তখনই পানি দিয়ে হলেও গেলবার চেষ্টা করে সে। সফল হয়। এত কষ্ট সহ্য করেও রাইসুরের আফসোস নেই। সে চায় আরও কষ্ট পেতে, তার ভুলের জন্য আরও শাস্তি পাক সে। সব ভুলের শাস্তি পেয়ে এখান থেকে বের হয়ে মায়ের কোলে ফিরে যেতে চায়। মাকে তার সব সময় মনে পড়ে, কিন্তু সে এখন চাইলেই মাকে দেখতে পারে না। সে যে একবার এসেছিলেন আর তার সামনে আসেনি। হয়তো তার মা এসেছিলেন, কিন্তু কেউ তার সাথে দেখা করতে দেয়নি। মাথাটা আরও নিচু হয়ে যায় রাইসুরের। মনে পড়ে যায় মায়ের তাকে নিজের হাতে খাওয়ানোর দৃশ্য। তখনই আরেকটা দৃশ্য ভেসে ওঠে, নেশার টাকা না দেওয়ার জন্য মাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। মাথা তুলে রাইসুর দুই হাত দিয়ে ভালো করে দেখে। এই দুই হাত দিয়েই তো সে তার জননীকে ধাক্কা দিয়েছিল। সিমেন্টের শক্ত দেওয়ালে অনবরত আঘাত করতে থাকে তার দুটি হাত। সবাই অবাক হয়ে রাইসুরের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে এসে থামাচ্ছে না। পাহারা দেওয়া লোকটি ভিতরে খবর দিতেই নিয়াজ ও সিয়াম তাড়াতাড়ি করে আসে। চাবিতে তালা খুলে ভিতরে ঢুকে দুইজন। ততক্ষণে রাইসুরের দুই হাতের চামড়া ফেটে গেছে, রক্তে ভেসে যাচ্ছে দুই হাত। আঙ্গুলের মাংস বের হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এসব দেখে নিয়াজ ও সিয়াম রাইসুরকে ধরে বের করলো। পাহারা দেওয়া লোকটিকে বলল আবার তালা মেরে দিতে। রাইসুরকে নিয়ে বেরিয়ে যায় দুজন। অফিসে পূর্বী ছাড়া সবাই ছিল। জেসি ও রুষা নিয়াজ ও সিয়ামের সাথে এসে গাড়িতে ওঠে। জেসি ড্রাইভ করতে থাকে উদ্দেশ্য হাসপাতাল। এরই মধ্যে রুষা পূর্বীকে সব জানিয়ে দেয়। পূর্বী বলে সে হসপিটালে আসছে। রূপকরা গোয়েন্দা অফিসে এসে জানতে পারে কিছু মিনিট আগেই রাইসুরকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে। সব শুনে রাহেলা বেগমের মাথা ঘুরে যায়। পড়ে যাওয়ার আগেই রাকিব হাওলাদার ধরে নেন। রূপক মা বাবাকে নিয়ে ফুল স্পিডে ড্রাইভ করে হাসপাতালে আসে। তখন রাইসুরকে ধরে গাড়ি থেকে নামাচ্ছিল নিয়াজরা। মূলত রাইসুরের জন্যই দেরি হচ্ছে ভিতরে যেতে। সে হাসপাতালে যেতে চায় না, তার আরও শাস্তি পাওয়া উচিত। এসব তখন থেকে বলে যাচ্ছে রাইসুর। বাধ্য হয়ে নিয়াজ ও সিয়াম জোর করে টেনে নিয়ে যেতে থাকে ভিতরে। রাইসুরের অবস্থা দেখে রাহেলা বেগম দৌড়ে এসে জড়িয়ে ধরেন নিজের ছেলেকে। রাইসুর মাকে পেয়ে শুকনো মুখেও হাসে। রক্তাক্ত হাত দিয়ে মুখ ধরে বলে, তুমি এসেছো মা, আমি তোমার অপেক্ষাই করছিলাম। তুমি কেন এতদিন আমাকে দেখতে আসোনি? আমার খুব কষ্ট হচ্ছিল তোমাকে না দেখতে পেয়ে। রাহেলা বেগমের চোখের পানি বাদ মানছে না। কাঁদতে কাঁদতে রাইসুরের গালে চড় মারেন তিনি। জড়িয়ে ধরে বলেন। রাইসুর হেসে মায়ের কাঁধে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে। রাহেলা বেগম রাইসুরের ভার নিতে না পেরে পড়ে যেতে নেই। তখনই রাকিব হাওলাদার পিছন থেকে দুজনকে আগলে নেন। নিয়াজ ও সিয়ামের সাথে মিলে রূপক রাইসুরকে নিয়ে হসপিটালের ভিতর যায়। ডক্টর দ্রুত রাইসুরের হাত ড্রেসিং করে, ঘুমের ইঞ্জেকশন দিয়ে আইসিইউতে রাখেন। ওর এখন ঘুম প্রয়োজন। রাইসুরের কেবিনের ভিতর চেয়ারে বসে কাঁদছেন রাহেলা বেগম। রাকিব হাওলাদারের কষ্টে বুক ফেটে যাচ্ছে, কিন্তু তাকে এখন ভেঙে পড়লে চলবে না। স্ত্রীকে সামলাতে হবে। রূপকও বাচ্চার মতো মাঝে মধ্যে ফুপিয়ে উঠছে। পূর্বী কি বলবে ভেবে পেল না। কিছুক্ষণ নিয়াজ ও সিয়ামের সাথে জরুরি কথা বলে তাদের এখানে থাকতে বলে কেবিন থেকে বের হয়ে গেল। হাসপাতালের বাইরে এসে রুষাকে ফোন করে বলল, জলদি হাসপাতালে আসো, সন্ধ্যা হয়ে আসছে। তোমার আর রূপকের কি কাজ তাকে ভুলে গেছো? রূপককে এসে সামলিয়ে কাজ করতে নিয়ে যাও। আমাদের খুব শীঘ্রই কেস সলভ করতে হবে। কিছুক্ষণের মধ্যেই রুষা আসলো হাসপাতালে। রূপককে বুঝিয়ে বের করে ছুটলো তাদের কাজে।
রূপক মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই বাইক রুশে চালিয়ে নিজের জায়গা মতো পৌঁছালো তারা। আজও ওসব ছেলেমেয়েরা নেশাদ্রব্য নিয়ে বসেছে। রূপক ও রুষাকে নিয়ে যাচ্ছে তার কাছে, যার কাছ থেকে তারা এসব টাকা দিয়ে কিনে আনছে। রুষা ও রূপকের চরম কৌতূহলকে হতে পারে সে ব্যক্তি। রুষা নিজের শার্টের বোতামে এমনভাবে ক্যামেরা সেট করেছে যে বোঝার উপায় নেই। আজ একটু হলেও রহস্য সামনে আসবে, যা কিছুই হোক সব তার ক্যামেরায় সেট হয়ে যাবে। সাকিবদের সাথে রুষা ও রূপক একটি পুরনো বাংলো বাড়ির সামনে দাঁড়ালো। অর্ধভাঙা বাড়ি এটা দেখেই বোঝা যাচ্ছে। সাকিব ও কাজল আগে ঢুকলো। পিছনের দিকে গিয়ে একটি বন্ধ দরজায় হালকা আঘাত করে নিচু আওয়াজে ডাকতে লাগলো, আছেন বড় ভাই, আপনি কি আছেন? ভেতর থেকে একটু উঁচু আওয়াজ বের হলো, কে যেন বলো। কে? সাকিবও একটু উঁচু আওয়াজে বলল, ভাই আমি সাকিব, নতুন লোক নিয়ে এসেছি, তারা মাল কিনবে ভাই। কিছু সময় অতিক্রম হলো, এরপরে কট করে দরজা খোলার আওয়াজ হলো। ভিতর থেকে শার্ট শরীরে জড়াতে জড়াতে বেরিয়ে এলো এক যুবক। মুখ তার অন্ধকারের জন্য অস্পষ্ট। একটু আলোর মধ্যে আসতেই লোকটির মুখাবয় স্পষ্ট দেখতে পারল সবাই। রূপক চমকে উঠল। মুখ দেখে সামনের লোকটিও চমকে উঠল, যেন বিশ্বাস করতে পারছে না এমন কিছু দেখবে সে। রূপক অবাক হয়ে উচ্চারণ করলো, শান। শান নিজেও অবাক হয়ে বলল, ওহ তুই? রূপকের এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার বন্ধু এসব কাজের সাথে যুক্ত। কোথায় ছেলেটাকে দেখে তো এমন মনে হয় না। সবসময় তো ভার্সিটিতে সবার সাথে হাসি খুশি থাকে, সবসময় অন্যায় কাজ না করার জন্য সবাইকে উপদেশ দেয়। আর সেই ছেলেই কিনা এসব অবৈধ নেশাদ্রব্য বিক্রি করছে। ওদের ভাবাভাবির মধ্যে রুষা কানের ব্লুটুথ চাপ দিয়ে পূর্বীকে ইনফর্ম করে দিল। পূর্বীরা কাছে ছিল। 5 মিনিটের ভিতর ঘিরে ধরা হলো শানের অবৈধ ব্যবসার স্থান ভাঙা বাড়িটি। রুষা শানের দিকে পিস্তল তাক করে রেখেছে। নিয়াজ ও সিয়াম সাথে কিছু পুলিশ ফোর্সও ঘিরে ধরেছে শানকে চারিদিক থেকে। কিছু করারও সুযোগ পায়নি সে। কয়েকজন পুলিশেরা সাকিব ও কাজল সহ ওদের সঙ্গীদের ঘিরে রেখেছে। শান বুঝে গেল তার বেঁচে ফেরার পথ নেই, তাই কোনো পরবর্তী চাল বা কথা না বলে দুহাত উপরে তুলে মাথা নিচু করে রাখলো। পূর্বী জেসিকে নিয়ে শান যে ঘর থেকে বের হয়েছিল সেটা চেক করতে লাগলো। ভিতরে শান ছাড়া কেউ ছিল না, তবে ভিতরে অসংখ্য অবৈধ মাল রয়েছে। শুধু ড্রাগস নয়, সাথে ইয়াবা ও হাই লেভেলের হুইস্কির বোতলও রয়েছে, যা কোনো মানুষকে একবার আসক্ত করলে নিশ্চিত মৃত্যু। আস্তে আস্তে সবাইকে গাড়িতে তোলা হলো। সাকিব ও তার সঙ্গীদের একটা গাড়িতে তুলে কিছু পুলিশ নিয়ে গেল। নিয়াজ ও সিয়াম সাথে কিছু পুলিশ নিয়ে শানকে ধরে নিয়ে গেল আরেকটা গাড়ি দিয়ে। রুষা, পূর্বী ও জেসি মিলে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। পিস্তল সামনে তাক করে সতর্কতার সাথে সব চেক করতে করতে ছাদে পৌঁছালো 3 জন। পিছন পিছন রূপকও আছে। ম্যাম, আর কেউ নেই। মেবি শান একা এখানে থাকতো, আর যদি কেউ থেকেও থাকে তাহলে সে এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। বাকিটা আমরা মিস্টার শানের মুখ থেকে জানতে পারবো। তাকে জিজ্ঞেস করলেই সত্যিটা বের হবে। যদি সত্যি বলে তো ভালো, না হলে আমরা অন্য ব্যবস্থা নিব। আপনি শুধু অর্ডার করুন, বলল রুষা। পূর্বী কিছু বলবে তার আগে ধপ করে কিছু পড়ার শব্দ হলো। শব্দটা ছাদের মধ্যেই হয়েছে। সবাই আশেপাশে চেক করতে লাগলো। পূর্বী কিছু একটা চোখে পড়তেই বাঁকা হেসে রুষাকে চোখ দিয়ে ইশারা করলো। রুষা বুঝতে পেরে নিজেও বাঁকা হাসলো। পূর্বীকে বলল, চলুন ম্যাম, আমরা চলে যাই, আর কেউ নেই। বলতে বলতে রুষা ছাদে অবস্থানরত ট্যাঙ্কির পিছনে এসে দাঁড়ালো। খপ করে কারোর হাত ধরে সামনে নিয়ে আসলো। রূপক আবারও চমকালো, অবাক হয়ে বলল, বাদল। রুষা বাদলের গলা ধরে পূর্বীর সামনে এনে দাঁড় করালো। পূর্বী হালকা হেসে বলল, কি ভেবেছিলে লুকিয়ে থাকলে দেখতে পাবো না? এত কাঁচা মনে হয় তোমার আমাদের? এমনি এমনি আইনের অফিসার হইনি, বুঝলে? রুষা, কাজ শুরু করো। পূর্বীর বলতে দেরি, রুষার মারতে দেরি নেই। ঠাস ঠাস করে বাদলের গালে চড় মারল 2টা। ব্যথা নীল হয়ে উঠল বাদলের গাল। রূপক চমকে রুষার দিকে তাকিয়ে আছে, মনে মনে বলল, কি শক্তি রে বাবা, এই মেয়েটাকেই আমার চাই। তোমাকে কিছু এখন জিজ্ঞাসা করব না, যা জিজ্ঞাসা করার সবার সামনেই করব। শাস্তি ভোগ করতে প্রস্তুতি নাও। এসব চট তো কিছুই না, সব তো এখনো বাকি, বলল জেসি। জেসি বাদলের শার্টের কলার ধরে রেখে রূপককে বলল, চেক করুন তো, যদি কিছু থাকে শরীরে লুকানো।
রূপক বাদলের সব চেক করলো, কিছু পাওয়া গেল না। রুষা ঠোঁট উল্টো করে বলে, এমন অবৈধ কাজ করছো আর সাথে কোনো অস্ত্র রাখোনি? ভেরি ব্যাড। খালি হাতে আমাদের সাথে লাগতে এসেছো? ভাবলে কি করে পালিয়ে যেতে পারবে? ছাড় পাবে না তোমরা, কেউ ছাড় পাবে না। শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। এমন শাস্তি দেব না, জীবনে অবৈধ কোনো কাজের কথা শুনলেও বুক কাঁপবে। তোদের মতো কিছু অমানুষের জন্যই যুব সমাজ খারাপ হচ্ছে। তোরা নিজ হাতে ওদেরকে এসব নেশাদ্রব্য তুলে দিস, সবার আড়ালে এসব করে সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকিস। তোদের ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। সারা জীবন এর কর্মফল ভোগ করবি। যদি ছাড়াও পেয়ে যাস তবুও ভোগ করতে হবে। কথার আঘাত সহ্য করতে হবে মানুষের। এই আঘাতের থেকে বড় আঘাত হতেই পারে না। জেসি, এটাকে ধরে নিয়ে চলো, ফলো মি। রুষা হাঁটা ধরলো পিছনে, জেসি বাদলের শার্টের কলা ধরে নিয়ে যেতে থাকলো। পূর্বী আবারও আশপাশটা চেক করলো, তারপর রূপককে বলল, তোমার বন্ধুরা এমন আর তুমি একটুও বোঝোনি? রূপক অসহায় কণ্ঠে বলল, বুঝবো কি, আমি তো কখনো ভাবতেই পারিনি ওরা এমন হবে। কত স্নেহ করতাম ওদের বন্ধু হিসেবে, ওরাও কিনা দুশ্মন বের হলো। আমি ভাবতে পারছি না কিছু, না জানি সামনে আর কি কি দেখতে হবে। আমি এখন নিশ্চিত হলাম এসবে যারা জড়িত তারা আমাদের আশেপাশেরই পরিচিত সব, শুধু আমরাই চিনতে পারছি না। পূরবী কিছু বলল না, বাঁকা হেসে নেমে গেল পিছন পিছন। রূপকও নেমে গেল। বেলা 11টা। পূর্বীদের গোপন আস্থানায় সবাইকে আনা হয়েছে। বাদল, শান ও সাকিবদের চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। চারিদিক থেকে সবাই ওদের ঘিরে দাঁড়ানো। পুরো আস্থানের বাইরে পুলিশ ঘিরে রেখেছে। এই ব্যবস্থাটা পূর্বী করেছে। বাই এনি চান্স যদি পালানোর চেষ্টা করে কেউ, যাতে পালাতে না পারে, তাই সব রাস্তা বন্ধ করে দিয়েছে পালানোর। পূর্বী নিয়াজ ও শ্যামকে ইশারা করলো সবাইকে একটা করে পানির বোতল দিতে। সবাইকে একটা করে পানির বোতল দিতেই সবাই ঢকঢক করে পানি পান করলো। পানি খাওয়া শেষ হলে পূর্বী হালকা কেসে সবার মনোযোগ আকর্ষণ করলো। শানের দিকে তাকিয়ে বলল, কতদিন ধরে চলছে এসব? শান মাথা নিচু করে নিল। পূর্বী আবার বলল, আনসার মি মিস্টার শান। দীর্ঘশ্বাস ছেড়ে শান বলল, বেশি দিন না, কয়েক মাস। ভুরকুচকে পূর্বী বলে, ভার্সিটিতে যে লাশগুলো পাওয়া যেত ওগুলোর ব্যাপারে কিছু জানেন? শান মাথা নিচু করে না বলল। পূর্বী আবার প্রশ্ন করে, কি কি জানেন আপনি মিস্টার শান? যা জানেন তা আমাদের বলুন, তাতে আপনার শাস্তি একটু হলেও কমবে। সবার আগে এটা বলুন, আপনি এই অবৈধ কাজে কেন জড়িয়েছেন? শান বলতে শুরু করলো, আমি ও বাদল মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভার্সিটিতে ভর্তি হয়ে যখন চাকরি খুঁজছিলাম তখন কোথাও চাকরি পাচ্ছিলাম না। বাধ্য হয়ে টিউশনি করাতাম কয়েকটা, কিন্তু এতে আমার চলতো না। কোনো মতে চলতে পারলেও এটা আমার সহ্য হচ্ছিল না। আমি সবসময় চাইতাম আমার অনেক টাকা হোক, যাতে কখনো কিছুর জন্য কারো কাছে হাত পাততে না হয়। টিউশনি করিয়ে অনার্স পর্যন্ত পড়ে শেষ করলাম। মাস্টার্সে ভর্তি হলাম। টেনে টুনে হলেও ভালোই চলছিল দিনকাল। টিউশনির টাকা কিছুটা বাঁচিয়ে গ্রামে পাঠিয়ে দিতাম মাকে ওষুধ কিনে খাওয়ার জন্য। মায়ের টিউমার ধরা পড়েছিল, কিন্তু টাকার জন্য চিকিৎসা করাতে পারছিলাম না। তাই ডাক্তারের কাছ থেকে সময় নিয়ে মাকে ওষুধ খাওয়ানোর কথা বলেছিলাম। সেই ওষুধগুলোই মা কিনে খেতেন, কিন্তু ডাক্তার আমাকে বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে, না হলে যে কোনো সময় মায়ের কোনো কিছু হয়ে যেতে পারে। এদিকে আমার টিউশনি করে যা পাই সব পড়াশোনার পিছনে খরচ হয়ে যায়। কিছুটা বাঁচিয়ে মাকে ওষুধের টাকা দিতে পারলেও অপারেশনের টাকা জোগাড় করা আমার জন্য কঠিন। আজকাল যুগে কেউ কাউকে টাকাও ধার দেয় না, আর আমার তেমন আত্মীয় ছিল না যে তাদের কাছ থেকে টাকা নিয়ে মায়ের চিকিৎসা করাবো। এসব ভাবতে ভাবতে দিন যেতে থাকে। মাস্টার্সে 1 বছর শেষ হলো আমার। মাস্টার্সের লাস্ট ইয়ারে ভর্তি হলাম আমি। ওষুধ খেয়ে ভালোই উন্নতি হচ্ছিল মায়ের। ভাবছিলাম অপারেশন করানোর দরকার পড়বে না, কিন্তু হঠাৎ করেই মা অসুস্থ হয়ে গেলেন। মাথা ব্যথা, বারবার জ্ঞান হারাতেন। ডাক্তার দেখালে সে বলে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে অপারেশন না করি তো আমার মাকে আর বাঁচানো যাবে না। কী করব বুঝতে পারছিলাম না, কার কাছে সাহায্য চাইবো আমি। তখন মাথায় এলো রূপকের কথা। রূপক তো মোটামুটি বড়লোক ঘরের সন্তান, ওর কাছে সাহায্য চাইলে ও হয়তো করতে পারে। এই ভেবে আমি হাওলাদার বাড়ি যাই, কিন্তু সেই দিন রূপক বাড়িতে ছিল না। বাড়িতে শুধু রূপকের দাদু রামিম হাওলাদার ছিলেন। রূপককে না পেয়ে যখন হতাশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, তখন রূপকের দাদু জিজ্ঞেস করেন কী জন্য রূপককে আমি খুঁজছি।
আমি ইতস্ত বোধ করলেও দাদুকে সমস্যার কথা বলে দিই। দাদু আমাকে টাকা দিবেন বলেন, বিনিময়ে তিনি যে কাজ আমায় দিবেন সেটা আমাকে করতে হবে। আমি মায়ের কথা চিন্তা করে কিছু না ভেবেই রাজি হয়ে যাই। দাদুর কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার পরে হাসপাতালে এসে মায়ের চিকিৎসা করাই। মা কয়েকদিনের ভিতরে সুস্থ হয়ে ওঠেন। মনে মনে রূপকের দাদুকে প্রতি খুবই কৃতজ্ঞতা বোধ করি। সে যদি ঠিক সময়ে টাকা দিয়ে সাহায্য না করতো তো মাকে বাঁচাতে পারতাম না আমি। কিন্তু কে জানতো টাকা দেওয়ার পিছনে তার স্বার্থ লুকিয়ে ছিল। কী কাজ দিয়েছিলেন তোমায়? বলে সিয়াম। শান আবারও বলতে শুরু করে। দাদু আমাকে একটা জায়গায় নিয়ে যান, কোনো এক অন্ধকার জঙ্গলের ভিতরে পোড়া বাড়ির মতো। বাড়িটির জঙ্গলে খুব গভীরে, কেউ কখনো বুঝতেও পারবে না জঙ্গলের ভিতরে এত বড় বাড়ি থাকতে পারে। কেউ তো ভয় পেয়ে এই জঙ্গলের ধারে কাছেও যায় না, কারণ এখানে বিভিন্ন জীবজন্তু থাকতে পারে। দাদু আমাকে ওই বাড়িতে নিয়ে যান রাতে আঁধারে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। বাড়ির ভিতরে ঢুকে দেখি বাইরে যতটা নিস্তব্ধ, ভিতরে ততটাই কোলাহলপূর্ণ। চারিদিকে গার্ড দিয়ে পাহারা রাখা, বস্তা বস্তা ড্রাগস, ইয়াবা, যা বিদেশে পাচার করা হয়, সাথে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়, যেমন আমাদের ভার্সিটিতে বিক্রি করছি আমি। দাদু আমাকে এই কাজেই দেন। আমার কাজ হলো ভার্সিটির আশেপাশে ও ভার্সিটির যুবক যুবতীদের প্রতি আসক্ত করা, তাদের কাছে মাল বিক্রি করা। আমি দাদুর প্রস্তাবে নাকচ করি, কিন্তু দাদু আমাকে ছাড় দেয় না। তিনি আমার অসুস্থ মাকে মারার হুমকি দেন, টাকার লোভ দেখাতে থাকেন। এক সময় আমারও মনে হয় সত্যি এই পৃথিবীতে টাকার চেয়ে বড় কিছুই হতেই পারে না। যার কাছে টাকা আছে তার কাছে সব আছে, যার টাকা নেই তার কিছু নেই। আমিও টাকার লোভে পড়ে রাজি হয়ে যাই। শুরু করি নিজের ভার্সিটি ও ভার্সিটির বাইরে বড়লোক ছেলে মেয়েদেরকে নিয়ে বিক্রি। ওরা ওদের আরও বন্ধুকে নিয়ে এসে আমাকে সাহায্য করত। খুব কম সময়ে অনেক ছেলে মেয়ে আসক্ত হয়ে যায়। তারা তাদের বন্ধু বান্ধবদেরও নিয়ে আসতে থাকে। এভাবে চলছিল এই আমার কাজ। কিং কর্তব্যে বিমূঢ় হয়ে গেছে রূপক। তার এখনো বিশ্বাস হচ্ছে না তারই দাদু এই কাজ করেছেন, তিনি এসবের সাথে যুক্ত। রূপক আরও অবাক হলো যখন পূর্বিসহ ও টিমের কারোর মুখে অবাক হওয়ার বা চমকানোর কোনো চাপ নেই। নির্লিপ্ত হয়ে তারা বসে আছে এখনো। রূপক না পেরে বলে উঠল, আপনারা কেউ চমকাননি কেন? আপনারা কি এসব আগে থেকে জানতেন? জেসি সোজা সাপটা উত্তর দেয়, শিওর ছিলাম না, তবে এখন শিওর হয়ে গেলাম। সাথে জবানবন্দিও রেকর্ডও করে নিচ্ছি। আপনার দাদুর ব্যবসা সহ সব কিছু খোঁজ খবর নিয়ে আমরা কিছুটা আন্দাজ করতে পারি, তাই চমকাইনি। নিয়াজ বলে, তো মিস্টার শান, আপনি কিভাবে যুক্ত হলেন সেটা না হয় বুঝলাম, কিন্তু মিস্টার বাদল এসবে কিভাবে যুক্ত হলেন? শান আবারও বলতে শুরু করে, বাদলও আমার মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান। ও টিউশনি করে পড়াশোনা করতো, ভালোই চলতো ওর। বাদলে কোনো পিছু টান নেই, যা ছিল তা শুধু টাকার অভাব। আমিও ভাবলাম একা একা কাজ না করে কাউকে সাথে নিয়ে কাজ করি, তাহলে দ্রুত কাজ করতে পারবো। তাই বাদলকে প্রস্তাব দিই। বাদল প্রথমে রাজি হয়নি, পরে ওকে বুঝাই যে দেখ, টাকা ছাড়া দুনিয়ায় কিছু নেই। যেমন কয়েক মাস আগে ওর জিএফের বিয়ে হয়ে গেছে, তার বাবা তোর কাছে মেয়ে বিয়ে দেয়নি কারণ তোর টাকা নেই। বিভিন্ন যুক্তি দিয়ে বুঝিয়ে বাদলকে রাজি করাই। ও বলে ভেবে আমাকে জানাবে। আপনারা গতকাল আমাদের ধরে এনেছেন। গতকালই বাদল কাজে যুক্ত হয়েছে। ও তেমন অপরাধ করেনি, গতকাল শুধু ঘুরে ঘুরে দেখছে কিভাবে কি করতে হয়। তাই ওকে ছেড়ে দিন প্লিজ। পূর্বী বলে, বাদলের কি শাস্তি হবে সেটা আদালত দেখবে। হয়তো সে কম সাজা পাবে, কিন্তু তাকেও পেতে হবে। রহিম হাওলাদারি কি এইসব অবৈধ ব্যবসার মেইন, নাকি তার উপরে আরও কেউ আছে? থাকতে পারে, আমি সঠিক জানি না। জেসি ভুরকুচকে বলে, মেন কালপিটের জন্য রামিম হাওলাদার তো মাত্র দাবার গুটি। কেউ একজন আছে যে সবাইকে নির্দেশ দিচ্ছে, আর ওরা তার নির্দেশ মতো কাজ করছে। খুব বেশি দূরে নেই সেই দিন। আমরা খুব শীঘ্রই আসল কালপিটকে খুঁজে বের করব। সিয়াম রাইসুলকে নিয়ে আসুন। সিয়াম রাইসুরকে নিয়ে আসলো। এখন মোটামুটি সুস্থ রাইসুর। হাতের ক্ষতটা শুকাতে সময় লাগবে। রাইসুরকে একটি চেয়ারে বসানো হলো। শান এক দৃষ্টিতে রাইসুরের দিকে তাকিয়ে আছে, আবার অবাক হয়ে রূপকের দিকে তাকাচ্ছে। এই একই রকম দেখতে দুটো মানুষ তার সামনে। রূপক শানের মুখে অবাকতার রেশ দেখে বলে, উনি রাইসুর হাওলাদার, আমার ভাইয়া। শান নিজেকে সামলে নিয়ে বলে, কিন্তু ওকে তো কখনো দেখলাম না। দেখবি কি করে? আমার যে একটা বড় ভাই আছে সেটাই জানতাম না আমি।
ওই রামিম হাওলাদার আমাকে জানতে দেয়নি উনি আমার বাবার বাবা, আর আমি একসময় তাকে দাদু ডাকতাম, তাই চুপ আছি। আর আমি চুপ থাকলেও আইন থাকবে না। আমি আইনকে যথাসাধ্য সাহায্য করেছি এবং করব, যাতে কেউ পার না পায়। আরও কিছুক্ষণ সবাইকে কিছু প্রশ্ন করে পূর্বীরা তারপর সবাইকে নিয়ে আবারও তাদের জন্য বরাদ্দ করা জায়গায় রাখা হয় অন্ধকার লোহার জেলে। কল্পের মনটা ভীষণ খারাপ। এঙ্গেজমেন্টের দিন পর থেকে একবারও পূর্বীর সাথে দেখা হয়নি তার। আর না ফোনে কথা হয়েছে, কল্প অনেকবার কল করেছে কিন্তু পূর্বী রিসিভ করেনি, কখনো বা ফোন বন্ধ বলেছে। কল্পের ভাবনার মাঝে তার হাতের ফোনটা বেজে ওঠে। আশা নিয়ে ফোনের দিকে তাকালো, কিন্তু আবারও নিরাশ হতে হলো। সূর্য কল দিয়েছে। কল রিসিভ করে কানে ধরে কল্প। ওপাশ থেকে সূর্য বলে, কিরে কথা বলছিস না কেন? ফোন রিসিভ করে যে সবার আগে সালাম দিতে হয় সেটা কি ভুলে গিয়েছিস? কল্প দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছিস? সূর্য দাঁত কিলিয়ে বলে, এই তো আবার আগের গল্প হয়ে গিয়েছিস। ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওপাশ থেকে সূর্য হয়তো কিছু বুঝতে পারলো, আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, মন খারাপ গল্প? কল্প কিঞ্চিত হাসলো, তারপর বলল, আমি তো তোকে কিছু বলিনি, বুঝে গেলি কি করে? সূর্য প্রাউড ফিল করার মতো করে বলে, এটাকেই বলে বন্ধুত্ব। দেখেছিস, তুই আমাকে কিছু বলিসনি কিন্তু আমি ঠিকই বুঝে গিয়েছি তোর কোনো কারণে মন খারাপ। এখন চটপট বল, কেন মন খারাপ? কতদিন হলো পূরবীকে দেখিনি, ওর একটা গলার স্বর পর্যন্ত শুনিনি। আমার মন কেমন আনচান করে ওর জন্য, কিন্তু কিছু বলতে পারি না। ও আমাকে আগেই বলেছে ওর কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাকে কিছু বলতে পারবে না। যদিও আমি বুঝে গেছি ও ভীষণ ব্যস্ত থাকে, না হলে কখনো ও ইচ্ছে করে আমার ফোন কেটে দেয় না। আমার কোনো অভিযোগ নেই ওর প্রতি, যত ইচ্ছে উড়ুক। এখন কয়েকদিন পরে বিয়ে হয়ে গেলে নিজের কাছে বেঁধে রেখে দিব। ওপাশ থেকে সূর্য হেসে বলে, চল পরবীর সাথে দেখা করি। কল্প মলিন হেসে বলে, পূরবী কোথায় আছে সেটা যদি জানতাম তবে এতক্ষণ বসে থাকতাম না, কবেই ওর কাছে চলে যেতাম। সূর্য মাছি তাড়ানোর মতো করে বলে, নো টেনশন, আমি আছি কি করতে, ঠিকই খুঁজে বের করে ফেলবো পরবী কোথায় আছে। তুই জলদি রেডি হ, আমি আসছি তোদের বাসায়। কল্প সূর্যের কথা মতো রেডি হয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই সূর্য উপস্থিত হলো কল্পের বাসার সামনে। কল্প সূর্যের বাইকে চড়ে বসলো, তারপর চিন্তিত হয়ে বলল, কি করে খুঁজবো পূরবী কোথায়? সূর্য দাঁত কেলিয়ে বলে, দেখতে থাক। প্রায় আধা ঘন্টা পরে হাওলাদার বাড়িতে পৌঁছায় সূর্য ও কল্প। কল্প এখনো বুঝতে পারছে না সূর্য কি করতে চাইছে। সূর্য রূপকের নাম ধরে ডাক দিতেই রূপক তার রুম থেকে বেরিয়ে আসে। কল্প সূর্যকে দেখে অবাক হয়, সাথে খুশি হয়। এতদিন ভার্সিটিতে তেমন যেতে না পারে কারোরই তেমন দেখা হয়নি। রূপক সূর্য ও কল্পকে বসতে বলে কিচেনে গিয়ে নিজের হাতে 3 কাপ কফি বানিয়ে নিয়ে আসে। দুজনের দিকে কফির মগ এগিয়ে দিয়ে নিজেও সোফায় বসে। সূর্য কফি শেষ করে বলে, তোমার কাছে কিছু জানতে এসেছিলাম রূপক অভয় দিয়ে বলে, জিজ্ঞেস করো, যদি পারি তো বলবো। কল্প উদ্বিগ্ন হয়ে বলে, পূরবী কোথায়? আমি সিনিয়রকে ফোনে পাইনি এতদিন, ভার্সিটিতেও আসেনি। সব দিক থেকেই ওর সাথে যোগাযোগ বন্ধ। ও নিজেও আমার সাথে কোনো যোগাযোগ করছে না। রূপক ভুরকুচকে বলে, আমি কি করে বলবো পূরবী কোথায়? আমি কি ওর প্রেমিক যে ওর সব কিছু আমি জানবো? নাক ফুলে কল্প বলে, মজা কর না রূপক, আমার সত্যি পূরবীর জন্য চিন্তা হচ্ছে। তুমি প্লিজ পূরবীর ঠিকানা আমায় দাও। রূপক দুষ্টু হেসে বলে, বিয়ের আগেই হবু বউকে ছাড়া থাকতে পারছো না? বিয়ে হলে তো ঘর থেকেই বের করবে না দেখছি। এবার রেগে যায় কল্প, দাঁড়িয়ে গিয়ে বলে, মজা বাদ দাও রূপক, আমার সত্যি পূরবীর জন্য চিন্তা হচ্ছে। আমি ওর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। প্লিজ তুমি ওর বাসার ঠিকানা আমায় দাও। এবার সিরিয়াস হয়ে রূপক বলে, পূরবীর মা বাবাকে জিজ্ঞাসা করে দেখতে, তারা কিছু জানে কিনা। কল্প কপালে হাত ঘষে বলে, তারা কিছুই জানেন না, আমার মতো তাদেরও পূরবী কিছু বলেনি। লম্বা শ্বাস নিয়ে রূপক বলে, পূরবীর সাথে আমার শেষ দেখা হয়েছিল গতকাল, আর হয়নি। ওকে ফোন করছি, দেখি ধরে কিনা। বলেই রূপক নিজের ফোন দিয়ে পূর্বীর নাম্বারে ডায়াল করলো, কিন্তু রিসিভ হলো না। হতাশ হয়ে কল্প তাকিয়ে রয় সূর্যের দিকে। সূর্য রূপককে বলে, এমন কারো নাম্বার আছে যার কাছ থেকে পরবীর খবর জানা যাবে?
রূপক কিছুক্ষণ ভেবে রুষার নাম্বারে ডায়াল করলো, কিন্তু রুষার নাম্বারও বন্ধ। এবার রূপকও চিন্তিত হলো ভীষণ। অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল। সূর্য ও কল্পকে একটু বসতে বলে রুমে গিয়ে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসলো। তারপর তিনজন বেরিয়ে গেল বাইক নিয়ে গোয়েন্দা অফিসে। সূর্য কল্প কিছু বুঝতে পারছে না, তারা শুধু রূপকের বাইকের পিছনে যাচ্ছে। মাঝ রাস্তায় ফোনে কল আসে। রূপক বাইক থামিয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে রুষা বলে, কল্পকে পুরবীর ব্যাপারে কিছু জানতে দিও না। পুরবী অসুস্থ, সেই জন্য কারোর সাথে যোগাযোগ করতে পারছে না, আমিও করতে পারবো না। ওদিকটা সামলানোর জন্য শুধুমাত্র তোমাদের সাথে যোগাযোগ করেছি। রুষার কথা শুনে কিছু বুঝতে পারল না রূপক। উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে পুরবীর? পাশ থেকে কল্প শুনে অস্থির হয়ে প্রশ্ন করে, আমার সিনিয়রের কি হয়েছে রূপক? ওপাশ থেকে তাড়াহুড়ো করে রুষা বলে, রূপক, কল্প যেন কিছু জানতে না পারে, হ্যান্ডেল করো সব। আমি পরে তোমার সাথে যোগাযোগ করে সব জানাবো। প্লিজ হ্যান্ডেল দিস। বলেই ফোন কেটে দিল রুষা। রূপক আবারও ডায়াল করলে ওপাশ থেকে বন্ধ পড়লো। কিছু বুঝতে না পারলে এটা বুঝলো কল্পকে পূর্বীর কাজের সম্পর্কে বলা যাবে না। রূপক কল্পের কাঁধে হাত রেখে বলল, কিন্তু কল্পের মন কি সে কথা মানল? চোখ ছলছল করে উঠল কল্পের। তার মন বারবার বলছে তার সিনিয়রের সাথে কিছু হয়েছে, কোনো বিপদ হয়নি তো? ডাক্তার, পুরবীর কি অবস্থা এখন? রুষার প্রশ্নে ডাক্তার লম্বা শ্বাস নিয়ে বললেন, আপাতত বিপদমুক্ত। আপনি চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করুন। আপনার নিজের বাম হাতে গুলি লেগেছে। পুরবীকে কখন কেবিনে শিফট করবেন? আরও কয়েক ঘন্টা পর কেবিনে শিফট করব। বলে ডাক্তার নার্সকে রুষার খেয়াল রাখতে বলে চলে গেলেন। রুষা মনে মনে কিঞ্চিত হেসে পড়ল। পুরবীকে নিয়ে আমার চিন্তা তো হবেই ডাক্তার। পুরবী আমার সিনিয়র ইনভেস্টিগেটর হলেও ও আমাকে বন্ধুর মতোই ভালোবাসে। সবসময় আমার বিপদে এগিয়ে আসে। যেমন গতকাল রাতে এসেছিল, নিজের জীবনের কথা না ভেবে আমার ওপর চালানো গুলি নিজের শরীরে বহন করলো। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, সব কিছুর রহস্য সামনে আসার সময়ে অপেক্ষা মাত্র। সব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল রুষা। অন্ধকার রুমে মাথা নিচু করে হাঁটুতে মুখ লুকিয়ে বসে আছে কল্প। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে এই কয়দিনে। আজ 1 সপ্তাহ হয়ে গেছে নিজেকে ঘরবন্দি করে রেখেছে সে। সেদিন রূপকের সাথে রুষার কথা বলার পরে রূপক যা বলেছিল তাই বিশ্বাস করে চলে এসেছিল সে। কিন্তু মন কি সে কথা বিশ্বাস করেছিল? না, কল্পের মন এসব বিশ্বাস করেনি। পারুশেখও ফায়াত শেখের পাগল হওয়ার মতো অবস্থা। কেউ জানে না পূর্বীর খবর, রূপকও জানে না কিছু। বলা বাহুল্য, রূপকেরও চোখের নিচে কালি পড়েছে। রুষার চিন্তায় তারও ঘুম আসে না, সব এলোমেলো লাগে। কল্পের মা রূপককে ফোন করে বাসায় আনিয়েছেন কল্পকে নিয়ে যেতে। রূপক একটু ঘুরে আসে। সূর্য শত চেষ্টা করেও কল্পকে ঘর থেকে বের করতে পারেনি। শেষ ভরসা রূপক। রূপক কল্পের মাকে সালাম দিয়ে কল্পের রুমের সামনে দাঁড়ালো। ভিতর থেকে দরজা বন্ধ, কি করবে বুঝতে পারছে না। পিছন পিছন সূর্যও এসে উপস্থিত হয়েছে। তার বন্ধুর জন্য কষ্ট হচ্ছে। সে যদি পারত তো পূর্বীকে তুলে নিয়ে এসে কল্পের সাথে এক রুমে বন্দি করে রাখতো। কিন্তু পূর্বীর তো খবরই কেউ জানে না, কোথায় আছে কেমন আছে কেউ কিছু জানে না। সূর্য ভাবনা থেকে বেরিয়ে রূপককে ইশারা করলো দরজায় করাঘাত করতে। রূপক আস্তে করে করাঘাত করে মৃদু স্বরে ডাকলো, কল্প, কল্প দরজা খোলো। কিন্তু কল্প দরজা খুলল না। আনিকা খান চোখের পানি মুছছেন বারবার। তার সহজ সরল ছেলেটার এই অবস্থা সহ্য করতে পারছেন না তিনি। রূপক কিছু একটা ভেবে আবার করাঘাত করে ডাকলো, কল্প দরজা খোলো, পুরবীকে খুঁজে বের করতে হবে তো। চলো আমরা সবাই মিলে পুরবীকে খুঁজে বের করব। কল্প, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? কিছু সেকেন্ড পরে দরজা খুলে দিল কল্প। রূপক ও সূর্য ভিতর প্রবেশ করলো। আনিকা খান দরজার বাহিরেই দাঁড়িয়ে রইলেন। রূপক কল্পের কাঁধে হাত রেখে বলল, এভাবে কি করে চলবে কল্প? নিজের দিকে তাকিয়ে দেখেছো কি অবস্থা করেছো? তোমাকে এভাবে দেখলে পুরবী কতটা কষ্ট পাবে বলো তো। যাও ফ্রেশ হয়ে আসো। না, তুমি বরং গোসল করে একেবারে ফ্রেশ হয়ে বের হও, আমরা পুরবীকে খুঁজতে যাব। কল্প মাথা তুলে রূপকের দিকে ছলছল চোখে তাকায়। রূপক কল্পের গাল টেনে বলে, তুমি তো একদমই বাচ্চাদের মতো কল্প, তোমাকে এখন সত্যি বাচ্চা লাগছে। যাও ফ্রেশ হয়ে আসো। বলেই টেনে কল্পকে ওয়াশরুমে ঢুকালো রূপক। সূর্য আলমারি থেকে প্যান্ট ও টাওয়াল বের করে দিল কল্পের হাতে। আধা ঘন্টা শাও নিয়ে বের হলো কল্প। তাকে দেখতে এখন স্নিগ্ধ লাগছে। বাইরে দাঁড়ানো আনিকা খান স্বস্তি পেলেন। রান্নাঘরে চলে গেলেন খাবার আনতে। কল্প মাথা মুছে শার্ট ও জুতা পরে রেডি হয়ে নিল।
ওয়ালেট, মোবাইল সব নিয়ে বাইকের চাবিও হাতে নিল। তখনই আনিকা খান হাতে প্লেট নিয়ে ঢুকলেন। কল্প খাবার দেখে নাক সিটকালো। তার একদমই খেতে ইচ্ছে করছে না, কিন্তু মানলেন না আনিকা খান। রূপক ও সূর্যকে কিছু একটা ইশারা করলেন। রূপক ও সূর্য কল্পকে চেপে ধরে তিনজন একসাথে বসালো। আনিকা খান ভাত মাখিয়ে তিনজনের মুখে লোকমা তুলে দিতে লাগলেন। কল্প মায়ের পাগলামি দেখে হাসলো। হঠাৎ করেই মনে হলো তার এমন পাগলামি করা ঠিক হয়নি। সে না খেয়ে থাকলে তার মায়েরও খাওয়া হয় না, এটা সে জানে। নিশ্চয়ই তার মা এতদিন ভালো মতো খাওয়া দাওয়া করেনি। কল্প নিজেও প্লেটে হাত রাখলো। ভাতের লোকমা তুলে নিয়ে আনিকা খানের মুখের সামনে ধরলো। আনিকা খান মুচকি হেসে খেয়ে নিলেন। খাওয়া শেষ করে কল্প, সূর্য ও রূপক বাইক নিয়ে বেরিয়ে পড়লো। মূলত তারা পার্কে যাচ্ছে। প্ল্যানটা রূপকের। মন ভালো করার জন্য নির্জন নিরিবিলি জায়গা প্রয়োজন। সেটা যদি হয় প্রকৃতির মাঝে তাহলে আরও ভালো। পার্কের ঘাসের উপর শুয়ে আছে তিনজন। খোলা আকাশের দিকে নজর তাদের। কল্প দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কিছু কি করা যায় না? রূপক শ্বাস ছেড়ে বলে, পুরবী সময় হলে ও নিজেই থেকেই আমাদের সাথে যোগাযোগ করবে। তুমি শুধু শুধু নিজেকে এতদিন কষ্ট দিলে, এতে কি লাভ হলো? উল্টে নিজের ক্ষতি। পুরবী যদি তোমার এমন করার কথা জানতে পারে তো খুব কষ্ট পাবে, নিজেকে দোষী মনে করবে। কল্প তাচ্ছিল্য করে হেসে বলে, সত্যি কি কষ্ট পাবে? রূপক ভুরু কুঁচকে বলে, তোমার সন্দেহ আছে? কল্প মলিন হেসে বলে, আমি পূরবীকে ভালোবাসি, পাগল উন্মাদের মতো ভালোবাসি। কিন্তু পূরবী ও আমাকে বুঝতেই চায় না। আমাকে কষ্ট দিয়ে ও আনন্দ পায় মনে হয়, তাই তো আমাকে এত কষ্ট দেয়। আমাকে ওর দহনে পোড়াতে ভীষণ ভালোবাসে সে। আমার কষ্ট হলেও তার কিছু যায় আসে না। রূপক সূর্যের দিকে তাকে মিটমিট করে হেসে পড়ল। ওরে পাগল প্রেমিক, পুরবী তোকে কতটা ভালোবাসে তা তুই আমাদের থেকে ভালো করে জানিস। শুধু শুধু অভিনয় করছিস। পুরবীর ওপর অভিমান করে তুই নিজেও কষ্ট পাস। কল্প মুখ ফুলিয়ে বলে, তো কি করব? আমার তো কোনো মূল্য নেই তার কাছে। সে থাকুক তার মতো, একবার শুধু যোগাযোগ হোক, সব কিছু শেষ করে দিব। সূর্য ভুরু কুঁচকে বলে, কি শেষ করবি? অবশ্য শেষ করলে আরও ভালো হবে। আমি একটু চান্স নেওয়ার চেষ্টা করব। আমাকে আর কষ্ট করে সিনিয়র বউ খুঁজতে হবে না। ভালো কাজ দোস্ত, তুই পূরবীকে আমাকে দিয়ে দিস। কল্প আগুন চোখে সূর্যের দিকে তাকালো। সূর্য বিপরীতে দাঁত কেলিয়ে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? কল্প দাঁতের দাঁত চেপে বলে, সিনিয়র আমার, আমি ছাড়া আর কারো না। ও যদি আমাকে কখনো ছেড়ে চলে যেতে হয়, ও যদি আমাকে কখনো ছেড়ে চলে যেতেও চায় তো বেঁধে রাখবো। আমি যতই ভালো হই না কেন, পূরবীর ভাগ যদি কেউ নিতে চায় তো তাকে শেষ করে দিব। ভালোবাসার মানুষের জন্য হিংস্র হতে আমার সময় লাগবে না। সূর্য মুখ গোমরা করে বলে, মজা করছিলাম ভাই। পূরবী তো তোরই, সে তো আমার সিনিয়র ভাবি হয়। আমি সিনিয়র বান্ধবীর মধ্যে কাউকে পটিয়ে নিব। রুষা না কি যেন একজনের নাম মেবি। রূপক কপট রাগ দেখিয়ে বলে, খবরদার সূর্যের বাচ্চা, রুষা জান আমার, তোর ভাবি হয়, সম্মান দিয়ে কথা বল। সূর্য মুখ গোমরা করে বলে, তাহলে আমরা কি? রূপক কিছু একটা ভেবে বলে, পুরবীর আরেকটা বান্ধবী আছে জেসি, তাকে পটানোর ট্রাই করতে পারিস। সূর্য খুশিতে গদগদ হয়ে বলে, সেটাই করব। জয় সিনিয়রদের জয়। কল্প ও রূপক উচ্চস্বরে হেসে ওঠে। বিষাদের সময় এত দীর্ঘ হয় কেন? কষ্টের দিনগুলো এত দীর্ঘ হয় কেন? জানেনি কল্পের প্রেয়সীকে না দেখার যন্ত্রণে সে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে। আজ 1 মাস হলো পূর্বী নিখোঁজ হওয়ার। কেউ খুঁজে বের করার আর চেষ্টা করেনি, কারণ পূর্বী পারুল শেখের ফোনে একটা মেসেজ করেছিল। মেসেজটা এমন, আসসালামু আলাইকুম আম্মু, আমি পূরবী। জরুরি প্রয়োজনে একটি কাজে এসেছি। কারোর সাথে যোগাযোগ করা সম্ভব নয়। আমার জন্য কেউ চিন্তা করো না। সঠিক সময়ে আমার কাজ শেষ করে ঠিকই চলে আসব। কল্পসহ সবাইকে বলে দিও এগুলো। ভালো থেকো। সবাইকে আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে মানা করো। এইটুকু ছিল পূর্বীর দেওয়া শেষ মেসেজ। সেই দিনের পর থেকে সবাই নিশ্চিন্তে জীবনযাপন করলেও মনে মনে সবারই পূর্বীর জন্য চিন্তা হয়। কল্প পড়াশোনায় মন দিয়েছে। 1.5 বছর পরে তার পড়াশোনা শেষ হবে। তারপর বাবার বিজনেস নিজে দেখাশোনা করবে, বাবাকে অবসর দিবে, এমনই প্ল্যান তার। তারপর পূর্বীকে বিয়ে করবে। সেখানে 1 মাস পূর্বীকে না দেখে অস্থির হয়ে গেছে কল্প। সেখানে 1.5 বছর পূর্বীকে পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু এটাই ঢের ভালো। সে পূর্বীকে দেখতে পারবে, কথা বলতে পারবে। নিজের করে পাওয়ার জন্য না হয় আরও 1.5 বছর কষ্ট করলো, সমস্যা কি তাতে?
ভালোবাসা এমন এক জিনিস যেটা পেয়ে গেলে অনেকের গুরুত্ব কমে যায়, আবার অনেকে মাথায় তুলে রাখে। কল্পও তেমন। সে তার সিনিয়রকে কখনো অসম্মান বা অবহেলা করতে পারবে না। সে যতই পূর্বী তার থেকে দূরে গিয়ে কষ্ট দিক না কেন, সে জানে পূর্বী ইচ্ছে করে তার থেকে দূরে না। তার সিনিয়র কখনো কারণ ছাড়া কোনো কাজ করে না, এটাই কল্পের বিশ্বাস। মধ্যরাতে অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে কল্প বিড়বিড় করলো, তোমাকে আমার মতো করে কেউ ভালোবাসতে পারবে না সিনিয়র। কেউ বাঁচতে আসলেও আমি তাকে সুযোগ দিব না। তুমি শুধু আমার, একান্তই আমার। তোমার ভাগ কেউ নিতে আসলে এই সহজ সরল কল্প আর সহজ সরল থাকবে না। ভালোবাসা পাওয়ার জন্য আমি হিংস্র হতে দুবার ভাববো না। একবার তোমাকে নিজের করে পাই তখন তোমাকে বোঝাবো ভালোবাসা কাকে বলে। প্রতিদিন তোমাকে আমার ভালোবাসায় পুড়াবো। সেটা কষ্টদায়ক নয়, সুখে পুড়াবো। সেই সুখে পুড়ে তুমি আমাকে উজাড় করে ভালোবাসবে, ভাসিয়ে নিয়ে যাবে তোমার মনের ভিতর লুকানো আমাকে নিয়ে সর্বোচ্চ অনুভূতির শীর্ষে। কিছু মুহূর্ত পরেই কল্পের লজ্জা লাগতে শুরু করলো। এতক্ষণ পূর্বীর ভাবনায় পড়ে কি থেকে কি বলেছে মনে হতেই মুখ ঢাকলো দুই হাতে। এই কথাগুলো সে কখনো পূর্বীকে এমন করে বলতে পারবে না। সেখানে সে নিজেই নিজেকে বলে লজ্জা পাচ্ছে, সেখানে পূর্বীকে বলে তো অজ্ঞান হয়ে যাবে মনে হয়। পর মুহূর্তে ভাবলো কল্প এখন তো পূর্বী তার বউ হয়ে যাবে। পর মুহূর্তেই ভাবলো কল্প তখন তো পূর্বী তার বউ হয়ে যাবে। আর বউদের কাছে স্বামীরা সব কিছু বলতে পারে, তাতে লজ্জার কিছু নেই। একজন পুরুষ শুধুমাত্র তার একান্ত প্রিয়জনের কাছে তো নির্লজ্জ হবে, সেও না হয় পূর্বীর কাছে নির্লজ্জ হবে। তবু যে করেই হোক এই কথাগুলো পূর্বীকে বলবে না, না বলবে না, মুখে না বলে অনুভব করাবে। অনুভব করাতে পেরে যখন পূর্বী লজ্জা পাবে, সেই লজ্জা মাখা মুখশ্রী সে দুই হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে দেখবে। কেমন হবে তখন সে তার সিনিয়রকে লজ্জা দিতে পারবে? তাহলে ভাবতেই কল্পের মুখে হাসি ফুটল। গম্ভীর ভাব বজায় রাখা পূর্বেও তাহলে কখনো লজ্জায় লাল হবে, আর সেটা কল্প নিজেই করবে। নিজের ভাবনাগুলোকে এক পাশে রাখলো কল্প। ফোন নিয়ে রূপকের নাম্বারে ডায়াল করলো। এটার উদ্দেশ্য হলো যদি রূপক পূর্বীর বিষয়ে কোনো খোঁজ খবর জানে তো তার কাছ থেকে জেনে নেবে। এটা সে এই কয়েকদিন ধরেই করে আসছে। তার সবসময় মনে হয় পূর্বী যদি কারোর সাথে কোনো প্রয়োজনে যোগাযোগ করে তাহলে সেটা রূপক। কেন এমন মনে হয় জানে না সে। তার ভাবনার মধ্যেই রূপক ফোন রিসিভ করে সালাম দিল। উত্তর দিয়ে কল্প বলল, পূরবীর কোনো খবর জানতে পারলে রূপক? ওপাশ থেকে রূপক দীর্ঘশ্বাস চালো। কল্প ফোন দিয়ে এই কথাটাই জিজ্ঞেস করবে তা সে জানতো। ছেলেটা সত্যি পূর্বীকে ভালোবাসে, আর সত্যিকারের ভালোবাসলে এমন পাগলামি করা আবশ্যক, সেটা রূপকের মনে হয়। সেও রুষার জন্য পাগলামি করে, বারবার রুষার ফোন বন্ধ বলার পরও ডায়াল করে, যদি কখনো রিসিভ করে, কিন্তু তা হয় না। সেই যে রুষা ফোন দিয়ে কল্পকে সামলানোর কথা বলেছিল, তারপর থেকে আর তার নাম্বারে ফোন যায়নি, সব সময়ের মতোই বন্ধ। রূপকের হঠাৎ করেই মনে হলো পূর্বী ও রুষার মতো নিষ্ঠুর নারী সে আগে কখনো দেখেনি। এত নিষ্ঠুর কি করে হয় এরা? একবারও কি ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারে না কেমন আছো বা কি অবস্থা? করবে বা কেন? এরা তো নিষ্ঠুর। নিজের ভাবনাগুলোকে সাইডে রেখে কল্পের উত্তর দিল সে, না কল্প, কোনো কিছু জানি না আমি। জানলে অবশ্যই তোমাকে জানাতাম। তোমার যেমন চিন্তা হয় আমারও তেমন হয় এসব। তাছাড়াও পড়াশোনায় ফোকাস করো। আমার তো আরও 6 মাসের মতো আছে, তারপর পড়াশোনা শেষ। 6 মাস পরেই বিয়ে করে নেব। আর তুমি কি করবে 1.5 বছর পরে? তুমি আমার আগে এনগেজমেন্ট করে আমার পরে বিয়ে করবে? তো জীবন যুদ্ধে কে এগিয়ে গেল? ওপাশ থেকে কল্প হালকা হেসে বলো, তুমি। রূপক আবারও বলো, আর কে পিছিয়ে গেল? কল্প কিছু একটা ভেবে বলো, সূর্য। রূপক ভুরু কুঁচকে বলো, সূর্য হবে কেন? তুমি কেন নয়? কল্প ভাব নিয়ে বলো, আমার তো হবু বউ আছে, সূর্যের তো তাও নেই, তাই সূর্যই পিছিয়ে গেছে। কিন্তু আমি তো তোমার আর আমার দুজনের মধ্যে বলেছি, এর মধ্যে সূর্য কেন? কল্প বোঝানোর ভঙ্গিতে বলো, কারণ আমরা 3 জনই সিনিয়র বিয়ে করব, তাই 2 জন নয় 3 জনকে নিয়ে ভাবতে হবে। সবার আগে তুমি এগিয়ে, মানলাম, তারপর আমি, তারপর সূর্য, বুঝলে? ওপাশ থেকে মাথা নাড়িয়ে রূপক বলল, বুঝলাম। তো দিনকাল কেমন যাচ্ছে? এত রাতে না ঘুমিয়ে জেগে আছো কেন? নিজে তো জেগে আছেই, সাথে আমাকেও ফোন দিয়ে কাঁচা ঘুম ভাঙালে। এখন আমি কি করব? আমার তো একবার ঘুম ভাঙলে আর ঘুম ধরে না। আমার ঘুম ভাঙার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া উচিত?
এটার জন্য শাস্তিও পেতে হবে নাকি? তাহলে তো সবার আগে সূর্যকে শাস্তি দেওয়া উচিত। ওই তো আমার কাঁচা ঘুম ভাঙিয়েছে বলে নোটের পিক তুলে দিতে, তারপর আমারও ঘুম আসেনি তাই বেলকনিতে দাঁড়িয়ে তোমাকে ফোন দিয়েছি। রূপক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটাতেও সূর্য? এই বেটাকে তো আচ্ছা করে ধুলাই দেওয়া উচিত। সব সময় এমন করে, অবশ্যই করাটাই স্বাভাবিক। ওর তো আমাদের দুজনের প্রতি হিংসে হয়। আমরা সিনিয়র বউ পেয়ে যাচ্ছি, কিন্তু ওই এখনো পটাতে পারলো না। আহারে, বেচারার জন্য আমার মায়া হচ্ছে। কল্প শব্দ করে হাসলো, তারপর বলল, সমস্যা নেই, তোমার বা আমার যে কোনো সিনিয়র শালিকা থাকলে সূর্যের সাথে সেটিং করিয়ে দিব। এটা ওর বন্ধুগত অধিকার। যতই হোক আমরা তো বন্ধু হয়ে আর ওর কষ্ট দেখতে পারি না। রূপক বলে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। দুজনেই বিছানায় শুয়ে প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। পুরোপুরি সুস্থ হয়ে গেছে পূর্বী। সব প্রমাণ খুঁজে বের করা শেষ, আসল অপরাধীকে সেটাও বের করা শেষ। এবার শুধু সবার সামনে তার মুখোশ টেনে খোলার পালা। কি থেকে কি করতে হবে সব ভাবা শেষ পূর্বী। টিমের বাকিদের প্রস্তুত হতে বলল, সাথে নিজেও রেডি হয়ে নিল। গাড়িতে উঠে সবাই রওনা হলো কল্পদের ভার্সিটির উদ্দেশ্যে। মনের বিষণ্ণতাকে পাত্তা না দিয়ে ভার্সিটির ক্যাম্পাসে বসে সূর্যকে নিয়ে বাকি পরিচিত বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে কল্প। তাদের সাথে রূপকও যোগ হলো। এক কথায় দুই কথায় আরেকটা জমে উঠলো তাদের। সকালে গলা ছেড়ে একসাথে গান ধরলো, যা পুরো ভার্সিটি উল্লাসিত করে তুলল। সবার মনোযোগ যখন গান গাওয়া কল্পদের দিকে, তখনই গেট দিয়ে অ্যাম্বুলেন্সের মতো সাইরেন বাজিয়ে পূর্বীদের গাড়িসহ পুলিশ ও মিডিয়ার গাড়ি ঢুকলো। ভার্সিটির প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল, শুধু কেউ কিছু বুঝতে পারছে না। কল্প ও সূর্য একে অপরের দিকে তাকিয়ে আবারও সামনে তাকালো। রূপক অবাক হলো না একটুও, বরং মুচকি এসে দাঁড়িয়ে রইল। সূর্য রূপকের হাসি খেয়াল করে কল্পকে গুতা মেরে ইশারা করলো। কল্প ও সূর্য রূপককে জিজ্ঞাসা করলো ব্যাপার কি। রূপক স্মিত হেসে বলল, দেখতে থাক। পূর্বী সহ ওর টিমের সবাই গাড়ি থেকে নেমে বেরিয়ে এলো। সবার চোখে বিস্ময়, কারণ পূর্বীর পরনে গোয়েন্দা ইনভেস্টিগেটরদের কোট, যা সাদা শার্টের উপরে পরা রয়েছে। কয়েকজন ছাত্র প্রিন্সিপালও শিক্ষকদের কাছে খবর পৌঁছে দিল। কিছুক্ষণের মধ্যেই তারাও উপস্থিত হলেন সেখানে। পূর্বী পুলিশদের সম্পূর্ণ ভার্সিটি ঘেরাও করতে বলেছে, যাতে কেউ পালিয়ে যেতে না পারে। প্রিন্সিপাল স্যার অবাক হয়ে এসপি আনিসুর রহমানের সামনে দাঁড়ালেন, প্রশ্ন করলেন, এসব কি অফিসার? আনিসুর রহমান কিঞ্চিত হেসে বলেন, বলেছিলাম না আপনাদের ভার্সিটির রহস্য উদ্ঘাটন করতে গোয়েন্দা অফিসের নতুন ইনভেস্টিগেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সেই দিন, আজ সব কিছুর রহস্য সামনে আসবে। পিসি আজ সব রহস্যের জাল টেনে বের করবে। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা প্রত্যেক শয়তানের মুখোশ টেনে খুলবে। প্রিন্সিপাল আজাদ হোসেন ঢুক দিলেন। তা দেখে আনিসুর রহমান রহস্য করে হেসে বলেন, কি রে স্যার, গলা শুকিয়ে গেছে নাকি? বলে পানির বোতল এগিয়ে দিয়ে বললেন, পান করুন। এতটুকুতে এই অবস্থা, কিছুই তো এখনো হলো না। তার আগে অসুস্থ হয়ে যাবেন না প্লিজ। অবশ্য অসুস্থতার বাহানের কাজ হবে না। আজ সব রহস্য ফাঁস হবেই, কেউ রেহাই পাবে না, আপনিও না। না মানে আপনি যদি কোনো কুকর্ম করে থাকেন তো, তাই বলছিলাম আর কি। চিন্তা নেই, আপনি তো কিছু করেননি, তাহলে এত ভেবে কাজ নেই আপনার। প্রিন্সিপাল আজাদ হোসেনের কপালের ঘাম জমতে শুরু করলেন। ঘাম মুছে বলেন, আমি মোটেও ভয় পাচ্ছি না। একটু ভয় হচ্ছে ভার্সিটির নাম খারাপ হতে পারে, তার জন্য, আর কিছু না। আমি যেখানে কিছু করিনি সেখানে ভয় কিসের? আনিসুর রহমান প্রশস্ত হাসি হেসে বলেন, সেটাই তো, আপনার ভয় কিসের? তবে সতর্ক থাকুন, কেঁচো খুঁজতে গিয়ে না আবার কেউটে বেরিয়ে আসে। বলা তো যায় না, গোয়েন্দা ইনভেস্টিগেশনদের চোখ বাজ পাখির মতো, মাটি তুলে লুকিয়ে থাকলেও খুঁড়ে খুঁড়ে বের করতে সময় নিবে না। আপনি তাহলে পানি পান করুন। বলে আনিসুর রহমান পূর্বীদের কাছে এসে দাঁড়ালেন। প্রিন্সিপাল আজাদ হোসেন আবারও কপালের ঘাম মুছলেন। মনে মনে কিছু একটা ভেবে হেসে নিজ মনেই বলেন, ওরা এত দূর আসতে পারেনি। যদি সব জানতে পারতো তাহলে নিশ্চয়ই এভাবে শান্ত থাকতো না। আমি তাহলে নিরাপদে আছি। যাক বাবা, বেঁচে গেলাম। বলে খুর হেসে দাঁড়িয়ে রইলেন তিনি। পূর্বীদের ইতিমধ্যেই সবাই ভিড় করে গোল হয়ে দাঁড়িয়েছে। মাঝে পূর্বী ও তার টিম, সাথে মিডিয়ার লোকজনও ছড়িয়ে ছিটিয়ে আছে। একজন মিডিয়া লোক প্রশ্ন করলেন, আপনি কি পিসি যার কথা এসপি আনিসুর রহমান বলেছিল? পূর্বী কিঞ্চিত হেসে মাথা নাড়ল। সবার মুখ বিস্ময় হা হয়ে গেছে। এই মেয়েটা তো তাদের সাথেই পড়েছে, আর সে কিনা পিসি। গল্প অবাক হলো সেটা প্রকাশ
না করে মুচকি হাসলো। এরকম কিছু একটাই আন্দাজ করেছিল সে, তাই বেশি অবাক হয়নি। সূর্যের মুখ হাঁ করানো নির্লিপ্তভাবে মাছি ঢুকে যাবে। কল্প একটা গুঁতো দিয়ে বলল মুখ বন্ধ করতে। সূর্য মুখ বন্ধ করে আবারও মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। প্রথমে কথা বলতে শুরু করলো নিয়াজ। সবার উদ্দেশ্যে বলল, সবাই নিশ্চয়ই জানেন যে ভার্সিটিতে কয়েকটা লাশ পাওয়া গিয়েছিল। সে লাশগুলো কাদের আর তাদের কেনই বা খুন করা হয়েছিল সেটা নিশ্চয়ই সবাই জানতে চান। সব লাশের ডিএনএ বের করে সবাইকে চিহ্নিত করা হয়েছে। ওরা সবাই মাদকাসক্ত ছিল, আবার কয়েকজন নির্দোষও ছিল। নির্দোষ যারা, তাদের মারার কারণ হলো তারা প্রতিবাদ করেছিল, তাই তাদের মেরে ফেলা হয়েছে। আর কে সেটা করেছে জানতে চান? কে এসবের পিছনে জানতে চান? সবাই একসাথে বলে উঠল। চাই। নিয়াজ কিঞ্চিত হেসে পূর্বীর দিকে তাকালো। পূর্বী শ্যামকে ইশারা করে কিছু বোঝালো। নিয়াজ ও শ্যাম একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে প্রিন্সিপাল আজাদ হোসেনের সামনে দাঁড়ালো। ভরকে গেলেন প্রিন্সিপাল। নিজের কুকর্ম ফাঁস হয়ে যেতে বেশি সময় নেই বুঝতে পেরে পিছন থেকে পিস্তল বের করে নিয়াজ ও শ্যামের সম্মুখে তাক করলেন। তা দেখে ভার্সিটির প্রতিটি ছাত্রছাত্রীদের চোখ বিস্ময়। কারোর বুঝতে বাকি রইল না এসবের পিছনে প্রিন্সিপাল স্যারও আছেন। প্রিন্সিপাল আজাদ হোসেন পিস্তল তাক করে রেখেই বলেন, কেউ আগাবে না, আমি কিন্তু শ্যুট করে দেব। বলে গেটের দিকে যেতে লাগলেন তিনি। কিন্তু তিনি তো জানেনই না বাপেরও বাপ আছে। জেসি পিছন থেকে পিস্তল কেড়ে নিয়ে হাঁটুর ভাঁজে লাথি দেয়। মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় আজাদ হোসেন। নিয়াজ টেনে তুলে আজাদ হোসেনকে নিজের কর্মকাণ্ড সব স্বীকার করতে বলে, কিন্তু আজাদ হোসেন অপারগ, তিনি কিছুই স্বীকার করবেন না বলেছেন। পূর্বী হালকা হেসে কয়েকজন পুলিশকে বলল আজাদ হোসেনকে নিয়ে যেতে, বাকিটা না হয় রিমান্ডের বাড়িতেই বের করে নিবে। কিন্তু মিডিয়া তো পিছু ছাড়বে না, তাই পূর্বী ঠিক করেছে সব বলে দিবে। সব মিডিয়ার লোকজন পূর্বীর সামনে তাদের স্পিকার ধরলেন। পূর্বী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, ঘটনা শুরু হয়েছিল অনেক আগে। প্রিন্সিপাল আজাদ হোসাইনের বাবা এই ভার্সিটি নির্মাণ করেন। তিনি সৎলোক ছিলেন, সাথে ছিলেন নিষ্ঠাবান একজন পুরুষ। কিন্তু কে জানতো এমন ব্যক্তির সন্তান তার কলঙ্ক হবে? হ্যাঁ, প্রিন্সিপাল আজাদ হোসাইন বাবার অগোচরে অবৈধ ব্যবসা করতেন। নিজের বাবাকে লুকিয়ে করলেও আজিম হোসাইনের বুঝতে সময় লাগেনি তার ছেলে যে কি পথে হাঁটছে। তিনি বুঝতে পেরে সতর্ক করেন নিজের ছেলেকে। কিন্তু আজাদ হোসাইন বাবার কথা শুনতে ও মানতে নারাজ। টাকার লোভে তিনি আরও বেশি করে যুক্ত হতে থাকেন সব অবৈধ কর্মকাণ্ডের সাথে। যখন আজিম হোসাইন হুমকি দিলেন তিনি সব পুলিশকে জানিয়ে দিবেন, তখনই আজাদ হোসাইনের মাথায় খুন চেপে বসে। তিনি নিজের বাবাকে খুন করতেও দুবার ভাবেননি। খুন করে স্ট্রোক করে চালিয়ে দেন তার লাশ। বাবার পরে সব কিছুর মালিক একমাত্র ছেলে হিসেবে আজাদ হোসাইনের মা জন্মের সময়ই মারা গিয়েছিলেন। বেপরোয়া আজাদ হোসাইনের পথের বাধা হিসেবে আর কেউ ছিল না। বাবার রেখে যাওয়া ভার্সিটিকে নিজের কাজে লাগাতে থাকেন তিনি। ভার্সিটির স্টুডেন্টদের নিজের কাজের প্রতি টেনে আনেন। ড্রাগস, ইয়াবা সহ সব মাদকাসক্ত ও অস্ত্র পাচার সব কিছুতে এগিয়ে যান। যাদের লাশ পাওয়া গিয়েছিল তাদের অনেকেই পুরনো কর্মচারী ও তার কুকর্মে বাধা দেওয়া ছাত্ররা ছিল। একজন মিডিয়া লোক প্রশ্ন করলেন, এর পেছনে আর কে কে জড়িত আছে ম্যাম? পূর্বী লম্বা শ্বাস নিয়ে বলে, রামিম হাওলাদার আজাদ হোসেনের একনিষ্ঠ বন্ধু, যিনি সবার কাছে দয়ার মানুষ হিসেবে পরিচিত, যার নামে ভার্সিটির অর্ধেক খরচ দেওয়া। রামিম হাওলাদার ছিলেন হাওলাদার পরিবারের একমাত্র সন্তান। ছাত্র হিসেবে ভালোই ছিলেন, সবার কাছে আদরের ছিলেন। বন্ধু আজাদ হোসাইনের এইসব জানতে পেরে প্রথমে প্রতিবাদ করলেও পরে টাকার লোভে নিজেও জড়িয়ে যান আজাদ হোসাইনের সাথে এই পাপ কর্মে। দুজন বন্ধু মিলে গড়ে তুলতে থাকেন পাপের সাম্রাজ্য। রামিম হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার বিয়ে করেছিলেন গ্রামের এক গরিব বাবার মেয়েকে। নিজের পছন্দে বিয়ে করে নিজের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসলে রামিম হাওলাদার নাকচ করেন। এমন গরিব ঘরের মেয়েকে তিনি নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না কখনো। কিন্তু রাকিব হাওলাদার বাবার কথা শোনেননি। স্ত্রীকে তিনি প্রচন্ড ভালোবাসেন, তাই বাবার কথা অমান্য করে স্ত্রীকে নিয়ে সংসার করতে থাকেন। রাকিব হাওলাদারের স্ত্রী রাহেলা বেগম গর্ভবতী হওয়ার পরে রামিম হাওলাদার বাহানা খুঁজছিলেন কিভাবে ছেলেকে বাড়ি থেকে দূরে সরানো যায়। পেয়েও গেলেন রাকিব হাওলাদারকে ব্যবসায়িক সমস্যার কথা বলে পাঠিয়ে দেন অন্য দেশে। তখন রাহেলা বেগম ছিলেন 8.5 মাসের গর্ভবতী। সেই সুযোগটাই নেন রামিম হাওলাদার। প্রসব বেদনায় যখন রাহেলা বেগম কাতরাচ্ছিলেন, তখন রাহেলা বেগমকে হাসপাতালে নিয়ে যান তিনি।
যমজ ছেলে সন্তান প্রসব করেন রাহেলা বেগম। রামিম হাওলাদারে সুযোগ পেয়ে দুই নাতিকে রেখে রাহেলা বেগমকে বের করে দেন বাড়ি থেকে, কিন্তু সন্তানের মায়া ত্যাগ করা সহজ নয়। এক সন্তানকে চুরি করে পালিয়ে যান রাহেলা বেগম। রাইসুর হাওলাদার রূপক হাওলাদারের 1 মিনিটের বড়। রাইসুরকে নিয়ে রাহেলা বেগম পালিয়ে গিয়ে দুঃখে হলেও সব মানিয়ে নিয়ে ছেলেকে নিয়ে জীবনযাপন শুরু করেন। রাকিব হাওলাদার দেশে ফেরার পরে রামিম হাওলাদার বলেন রাহেলা বেগম অন্য পুরুষের সাথে পালিয়ে গেছেন। রাকিব হাওলাদার বাবার কথা বিশ্বাস করতে নারাজ ছিলেন, কিন্তু যখন দেখলেন সন্তানকে ফেলে গেছে তখন কিছুটা বিশ্বাস করলেও পুরোপুরি করতে পারলেন না। তবুও বাবার কথা মেনে নিয়ে রূপক হাওলাদারকে মানুষ করতে থাকেন। রামিম হাওলাদার ছেলের অগোচরে লুকিয়ে যান তার আরেক সন্তান রাইসুর হাওলাদারের কথা। বাবা হয়েও রাকিব হাওলাদার নিজের আরেক সন্তানের কথা জানতেন না। রাইসুর ছিল রাহেলা বেগমের গর্ব। টেনে টুনে চললেও রাইসুর তার মাকে মাথায় তুলে রাখত, কিন্তু মায়ের গর্ব রাইসুরকে বিপথে নিয়ে যায় একদল নেশাখোর। বন্ধু বান্ধবের সাথে মিশে নষ্ট হতে থাকে সে। আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে ওঠে। নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত তুলল। রাইসুর সহ ওর বন্ধুদেরকে আমরা আটক করি। ওদের রিমান্ডে নিয়ে সব কথা জানতে পারি। রাইসুর অনুতপ্ত খারাপ বন্ধুদের প্ররোচনায় পড়ে এই সব করলেও করেছে তো শাস্তি সেও পাবে, হয়তো একটু কম একটু বেশি, এটাই পার্থক্য। রূপক হাওলাদার এই ভার্সিটির স্টুডেন্ট। সে নিজের সবটা দিয়ে সাহায্য করেছে আমাদের, নিজের মা বাবাকে এক করেছে। রামিম হাওলাদার দাদু হওয়া সত্ত্বেও তার কুকর্ম ফাঁস করার কাছে আমাদের সাহায্য করতে পিছু হাঁটেনি, বরং নিষ্ঠার সাথে আমাদের রূপক ও তার বাবা রাকিব হাওলাদার সাহায্য করেছেন। তার জন্য আমরা তাদের দুজনের কাছে কৃতজ্ঞ। রূপকের 2 বন্ধু বাদল ও শান দুজনেই মধ্যবিত্ত পরিবারের। তাদেরও নিজেদের পাপের সাথে যুক্ত করেছিলেন রামিম হাওলাদার। তারা কিন্তু আজাদ হোসেনের ব্যাপারে জানতো না। শানকে তার অসহায়তার সুযোগ নিয়ে রামিম হাওলাদার পাপের পথে নিয়ে আসেন। শান দিক দিশা হারিয়ে রাজি হয়ে যায় কাজ করতে। টাকা আসতে থাকে তার হাতে, তা দেখে বন্ধু বাদলকেও টেনে আনে এই পথে। অবশ্য বাদল কাজ করেনি, কারণ সে কিছু করার আগেই আমরা তাকে ধরে নিয়েছিলাম। কিন্তু শান মিশে গিয়েছিল এইসবের সাথে। সে মনে মনে প্ল্যানও করেছিল রামিম হাওলাদারকে সরিয়ে নিজে সিংহাসনে রাজা হবে। সুযোগ পেলে সিংহাসনের রাজা হতে দোষ কোথায়, সেটাই শান ভেবেছিল। তাই কাজ করতে থাকে রামিম হাওলাদারের কথা মতো। ভার্সিটি সহ তার বাহিরে অল্প বয়সী ছেলে মেয়েদের টানতে থাকে এইসবে। এক বন্ধু থেকে আরেক বন্ধু, এইভাবে সবাই সেবন করতে থাকে অবৈধ নেশাদ্রব্য। শর্ত ছিল প্রথমবার খাওয়ার পরে নিজের টাকায় কিনে খেতে হবে। নেশায় বুঁদ হওয়া মধ্যবিত্ত পরিবারের সন্তানদের তখন কোনো কিছুর খেয়াল ছিল না। তাদের একটাই উদ্দেশ্য, টাকা চাই, না হলে নেশাদ্রব্য পাওয়া যাবে না। যুবক সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল এরা। আজাদ হোসাইন ও রামিম হাওলাদারকে কি শাস্তি দিতে হবে তা আদালত দেখবে। পাপ বাপকেও ছাড়ে না। পাপ করার আগে 100 বার ভেবে নেবেন, পরে পস্তালেও লাভ হবে না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর কিছু বলার নেই আমার। মিডিয়া চলে গেল, কিন্তু বিস্ময় ভাব কারোরই কাটলো না। সবার মধ্যেই গুঞ্জন হচ্ছে, আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। এই ভার্সিটি কি হবে আপাতত কেউ জানে না। গল্প এগিয়ে এসে পূর্বীর হাত ধরলো, এক হাত পূর্বীর গালে রেখে বলল, এতদিন কোথায় ছিলে? পূর্বী স্মিত হেসে বলল, রামিম হাওলাদার ও তার কুকর্মের সব প্রমাণ জোগাড় করতে এতদিন লেগেছে। বাধা প্রদান করে বলল। পূর্বী ভ্রু নাচিয়ে না বলে কিন্তু কল্প বলে, কি হয়েছে সত্যি করে বলুন তো। রুষা লম্বা শ্বাস নিয়ে বলে, আসলে আমরা রামিম হাওলাদারের অবৈধ ব্যবসার সব কিছুর প্রমাণ জোগাড় করতে রামিম হাওলাদারের গোপন আস্তানায় হামলা করি। সেখানেই আমার ওপর গুলি করা হয়, কিন্তু পূরবী আমার সামনে এসে নিজে গুলি বরণ করে। একটা পূরবীর কাঁধের দিকে লেগেছিল আর একটা আমার বাঁ হাতে। এতদিন আমরা কাজ করেছি, সাথে পূরবী ও আমি হাসপাতালে ভর্তি ছিলাম কয়েকদিন। ক্ষত সারেনি এখনো, তবে আস্তে আস্তে সেরে যাবে ইনশাল্লাহ। পূরবীর খেয়াল রাখবেন, আমার চেয়ে ওর ক্ষত বেশি। কল্প চলো চোখে পূর্বীর দিকে তাকালো। পূর্বী নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, বাসায় যাও, আমিও আসছি, অফিসে কিছু কাজ আছে। কিন্তু রুষা সেটা হতে দিল না। কল্পকে বলল, ভাইয়া ওকে নিয়ে যান, বাকি কাজ আমরা সামলে নেব, ওর রেস্টের প্রয়োজন। অল্প সময় বিলম্ব না করে পূর্বীকে টেনে নিজের বাইকের পিছনে বসায়। বাইক স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায়। রূপক রুষার গালে হাত রেখে বলে, তুমি ঠিক আছো? রুষা স্মিত হেসে বলে,
আই অ্যাম ফিট, চিন্তা করো না। রূপক মলিন হাসে, তা দেখে রুষা বলে, মন খারাপ করো না, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, শত হোক তোমার দাদু তিনি। রূপক জল শক্ত করে বলে। রুষা মলিন হেসে বলে, শান্ত হও, উত্তেজিত হবে না প্লিজ। তোমার বাবাকে তো তোমাকেই সামলাতে হবে। যাও বাসায় যাও, আঙ্কেলকে সামলাও। যতই হোক ওনার বাবা ছিলেন তিনি, সে ভেঙে পড়বে, তুমি সামলিয়ে নেবে। রূপক কথা না বাড়িয়ে চলে যায়। তার বাবাকে তাকে সামলাতে হবে। সূর্য নিজেও রূপকের সাথে যায়। সে থাকলে বন্ধুর একটু মনোবল বাড়তে পারে। সময় বয়ে গেছে, কেটে গেছে 4 বছর। পূর্বী ও কল্পের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে। রূপক ও রুষার বিয়ের 2.5 বছর পূর্ণ হয়েছে। রাইসুরকে 4 বছরের জেল দিয়েছে সরকার। আজ তার মুক্ত হওয়ার দিন। বাদলকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছিল। শানের 10 বছরে কারাদণ্ড হয়েছে। রামিম হাওলাদার ও আজাদ হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সূর্য আজও জেসিকে পটাতে পারেনি। বন্ধুরা বিয়ে করে কয়েকদিন পরে বাচ্চার বাবা হয়ে যাবে, অথচ সে এখনো বিয়ে করতেই পারল না। এটা নিয়ে আফসোসের শেষ নেই সূর্যের। পুরবি হলো তোমার? পূর্বীকে উপরোক্ত কথা বলতে বলতে রুমে ঢুকে কল্প। পূর্বী আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িতে সেফটি পিন লাগাচ্ছিল। কল্পের প্রশ্নে সেফটি পিন সেট করে হাসি মুখে ফিরে তাকায়। কালো শাড়ি, সাদা ব্লাউজ, হাঁটু সমান চুলগুলো ছেড়ে দাও। অপূর্ব লাগছে দেখতে পূর্বীকে। কল্প পূর্বীকে জড়িয়ে ধরে বলে, আল্লাহ, এটা আমার বউ? সিরিয়াসলি এটা আমার বউ? আমার সিনিয়র কত সুন্দর লাগছে, কিউটের ডিব্বা। তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ কেন? আমার তো বাসা থেকে আর বের হতে ইচ্ছে করবে না এমন হলে। পূর্বী মুচকি এসে কল্পের গলা জড়িয়ে ধরে বলে, বের হতে হবে না, বউ আগে না কাজ আগে। কল্প ভাব নিয়ে বলে, অফকোর্স বউ আগে। বলে কল্প কিছু একটা ভেবে পড়ল। চুল ছেড়ে বাহিরে যাওয়া যাবে না, চুল বাঁধো। না দাঁড়াও, আমি বেঁধে দিচ্ছি। পূর্বীকে আয়নার সামনে চেয়ারে বসালো কল্প। সুন্দর করে বেনি করে দিল। কল্প মাঝে মধ্যেই পূর্বী ও আনিকা খানকে বেনি করে দেয়। ড্রয়িং রুম থেকে আনিকা খানের ডাকে কল্প পূর্বীকে নিয়ে তাড়াতাড়ি বের হয়। গাড়িতে উঠে রওনা দেয় কাঙ্ক্ষিত জায়গায়। 1 ঘন্টা পেরিয়ে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় তারা। আগে থেকে রূপক, রুষা, রাকিব হাওলাদার, রাহেলা বেগম, সূর্য, জেসি উপস্থিত ছিল। নিয়াজের বউ প্রেগনেন্ট, তাই সে বউকে ছেড়ে আসতে পারবে না। দায়িত্বশীল স্বামী কিনা। সিয়াম নতুন বিয়ে করে হানিমুনে গেছে, ছুটিতে আছে সে। সবার সাথে কৌশল বিনিময় করলো পূর্বীরা। আধা ঘন্টার কাছাকাছি সময় শেষ হওয়ার পরে রাইসুরকে বের করা হলো। আগে থেকে শুকিয়ে গেছে, শুকনো মুখেও মুচকি হাসি লেগে আছে। রাইসুর প্রথমে রাহিলা বেগমকে জড়িয়ে ধরে, কিছুক্ষণ পরে রাকিব হাওলাদারকে জড়িয়ে ধরে। তারপর 2 ভাইয়ের কৌশল বিনিময় হয়। সবার সাথে টুকটাক কথা বলে রূপকদের গাড়িতে উঠে রাইসুর পাড়ি দেয় তার নতুন জীবনে। মা বাবা ভাইকে নিয়ে সুখের ঠিকানায়। কল্প পূর্বীকে নিয়ে ক্যাফেতে যাবে। পূর্বী ফুচকা খাবে বলে বায়না ধরেছে। সূর্য সুযোগ পেয়ে জেসিকে বলো, আপনিও চলুন না ম্যাম, ওরা কাপল, আমিও সিঙ্গেল। আপনি থাকলে দুজনে গল্প করতে পারবো, আমার একা ফিল হবে না। জেসি ভুরকুচকে বলে, অন্য কাউকে বলছেন না কেন? সূর্য আশেপাশে তাকিয়ে বলে, অন্য কেউ তো নেই এখানে, মানে আছে, বাট তাদের তো আমি চিনি না। জেসি সোজা সাপটা বলে, আমাকে কি আপনি চেনেন? কতটুকু চেনেন? আপনাকে বলছি না আমার পিছনে পড়বেন না, আমার পিছু ছেড়ে দিন, তাতে আপনার ভালো হবে। শুধু শুধু সময় নষ্ট করছেন। সূর্য এবার বেশি রেগে গেল। আমি কার পিছু ধরবো আর কার পিছু ধরবো না তা আপনাকে ভাবতে হবে না। জেসিও রেগে বলে, ভাবতে হবে, কারণ আপনি আমার পিছু ছুটছেন। আপনি আমার সম্পর্কে কি জানেন? আমি গোয়েন্দা ইনভেস্টিগেটের অফিসার, তাই তো? আমার অতীত জানেন আপনি? আপনার অতীত আমি জানতে চাই না, আমি আপনার বর্তমান নিয়েই থাকতে চাই, শুধু আপনি রাজি হলেই হবে। জেসি তাচ্ছিল হেসে বলে, বর্তমান জেনে ভালোবাসবেন, কিন্তু অতীত জানলে তো সব ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে আপনার। সূর্য ভুরু কুচকে বলে, কি এমন অতীত আপনার যা শুনলে আমার ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে? বলুন, আপনার অতীত শুনতে চাই আমি। জেসি কিছু না বলে ক্যাফের দিকে হাঁটে ধরে। সূর্য পিছু পিছু গিয়ে একটা টেবিলে বসে। জেসি কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার এর আগে একবার বিয়ে হয়েছিল মিস্টার সূর্য, তখন আমি সবে অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম। সব কিছু ভালোই চলছিল। আমার স্বামী খুবই ভালো একজন মানুষ ছিলেন। তিনি তার কাজের সব ছাড়া
বাকি সব সময় আমাকে সঙ্গ দিতেন। আমার কি পছন্দ কি অপছন্দ সব কিছু তিনি জানতেন। কখনো আমাকে অবহেলা করেনি। স্বামী হিসাবে যে কোনো মেয়ের জন্য পারফেক্ট পার্সন তিনি। লোকে বলে না, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, সেটাই হয়েছিল। আমার স্বামী রায়ান বেশি দিন বাঁচতে পারেনি, হৃদরোগে আক্রান্ত হন। যেই বয়সে প্রিয় মানুষ নিয়ে সব উপভোগ করার সময়, সেই বয়সে তিনি মরণব্যাধি রোগে আত্রিয়েছেন। অনেক চেষ্টা করেছি আমরা, কিন্তু তাকে বাঁচানো যায়নি। তিনি আমাকে অবশ্য বলে গিয়েছেন, সত্যিকারের কোনো ভালোবাসা পেলে একটা সুযোগ দিও আর আমাকে ক্ষমা করে দিও। তোমাকে মাঝ রাস্তায় একা ছেড়ে যাচ্ছি। তারপর কৌতূহলে সূর্যের প্রশ্নে চোখের পানি মুছে হাসলো জেসি। তারপর বলে, এরপর কিছু না, আমি তাকে স্বামী হিসেবে যথেষ্ট শ্রদ্ধা ও ভালোবাসা ভালোবেসেছিলাম। তাকে ভোলা সহজ ছিল না। ইনফ্যাক্ট তাকে আমি এখনও ভুলিনি, মনে পড়ে আজও। লোকটার একটা অদ্ভুত গুণ ছিল জানেন, মানুষকে মুহূর্তেই মায়ায় জড়িয়ে ফেলতো। তার চেহারা কেমন মায়া মায়া ছিল, যে কেউ দেখলেই মায়ায় পড়ে যাবে। তার মৃত্যুর পরে আমি ভেঙে পড়িনি, কারণ আমি সব সময় স্ট্রং ছিলাম। রাত জেগে কেঁদে বালিশ ভিজিয়েছি, কিন্তু দিনের বেলা স্বাভাবিক থাকতাম, কাউকে কিছু বুঝতে দেইনি। আস্তে আস্তে পড়াশোনা কমপ্লিট করি, তারপর গোয়েন্দা ইনভেস্টিগেটর হিসেবে জয়েন করি। তো এখন বলুন, আপনার ইচ্ছে কি? নিশ্চয়ই এখন আমাকে আর বিয়ে করতে চাইবেন না। জানতাম এমনই হবে। ব্যাপার না, মা বাবার ইচ্ছেতে বিয়ে করুন, সুখী হন, দোয়া করি। সেদিন জেসি চলে গিয়েছিল, কিন্তু সূর্যের চোখের কোণে জল দেখতে পায়নি। কল্প পূর্বের সাথে প্ল্যান করে সূর্য তার বাবা মাকে নিয়ে জেসির বাসায় যায়। এক মুহূর্তের জন্য বিস্মিত ছিল জেসি। সে ভাবতে পারেনি সূর্য তাকে এত ভালোবাসে। নিয়ম অনুযায়ী বিয়ে ঠিক হয়, কাঙ্ক্ষিত দিনে বিয়েও হয়ে যায়। সুখী হোক সবাই। ভালোবাসাতে সিনিয়র জুনিয়র ফ্যাক্ট না। ভালোবাসা খারাপ নয়, তবে খারাপ মানুষকে ভালোবাসা খারাপ। আপনি ভালোবাসুন, তবে ভালোবাসার মানুষকে। যে আপনি যতটুকু ভালোবাসবেন তার দ্বিগুণ আপনাকে বাসতে পারবে। তাকে কেবল ভালোবাসুন, স্বার্থপর হন নিজের জন্য, নিজের ভালোর জন্য। নিজেকে ভালোবাসতে শিখুন। যে নিজেকে ভালোবাসতে জানে না, সে কখনো অন্য কাউকে ভালোবাসতে পারে না। সবার আগে নিজেকে মূল্য দিন, তারপর অন্য সবাইকে। আপনি আপনাকে ভালো না বাসলে কেউ আপনাকে ভালোবাসবে না। মনে রাখবেন, নিঃস্বার্থ হওয়া ভালো, তবে সব ক্ষেত্রে না। সম্পর্কে ভালোবাসা থাকলে সিনিয়র জুনিয়র কোনো সমস্যা না। তাই কখনো সিনিয়র বা জুনিয়র বলে ভালোবাসার মানুষকে ভালোবাসতে পিছুপা হবেন না। ভালোবাসেন, ভালো রাখেন, ভালো থাকেন, এর কোনো শেষ নেই, কখনো শেষ হবেও না। দিন শেষে গল্পের মতো আপনারও যদি সিনিয়র বউ থাকে, তো তাকে সিনিয়র বউ বলে খ্যাপান। সিনিয়র বিয়ে করার মজাই তো এটা, তাই না? কল্প, পূর্বী, সূর্য, জেসি, রূপক, রুষা, তিনজন জুনিয়র ছেলের, তিনজন সিনিয়র বউ। সিনিয়র লাভবার্ড। ভালোবাসেন আপনারা তাকে।